স্যার, আমাদের জাহাজের 4টা ইঞ্জিন নষ্ট হয়ে গিয়েছে হঠাৎ করে। কোনোভাবে ইঞ্জিন চালু করা সম্ভব হচ্ছে না। কি বলছো এসব তুমি? 4টা ইঞ্জিন নষ্ট হয়েছে, তাও একই সাথে? এটা কিভাবে সম্ভব? এটা তো আমি নিজেও জানি না। হঠাৎ আমরা সমুদ্র থেকে অনেক দূর চলে আসি, আর কয়েকটা বড় বড় ঢেউ আসে, আর ওই ঢেউয়ের সাথে সাথে ইঞ্জিন বন্ধ হয়ে যায়। তা কিভাবে সম্ভব? ঢেউয়ের কারণে ইঞ্জিন নষ্ট হয়ে যাবে, এটা আমি আমার 2 বছরের ক্যারিয়ারেও শুনিনি, আর না দেখেছি, আর না আমি কখনো শুনেছি একই সাথে 4টা নষ্ট হতে। বড় জোর ঢেউয়ের জন্য পাখা নষ্ট হয়ে যায়, কিন্তু এখনো তো পুরো জাহাজই বন্ধ করে দিল। তার উপর স্যার, এভাবে কয়েকটা জায়গায় বেশিক্ষণ যদি আমরা বসে থাকি তাহলে তো ঢেউয়ের কারণে যে কোনো মুহূর্তে জাহাজ উল্টে যেতে পারে। তেমন কিছুই হবে না। একটা কাজ করো, চেনটাকে তাড়াতাড়ি করে ছেড়ে দাও, এতে মাটির সাপোর্ট পাবে। কিন্তু স্যার, আমরা আছি আটলান্টিক মহাসাগরের মাঝখানে। বলছো এইসব মাঝখানে মানে? জি স্যার, মাঝখানে। কিন্তু 3 ঘন্টায় মাঝখানে কি করে আসবো? সেটা জানি না, তবে মিটারে তাই দেখাচ্ছে। তাছাড়া এখানে এত ঠান্ডা, পুরো জাহাজ বন্ধ হয়ে আছে। এরকম আমরা সর্বোচ্চ 3 ঘন্টা বেঁচে থাকতে পারবো। কারো কাছে যে সাহায্য পাঠাবো সেটাও কোনোভাবে সম্ভব না। এই ঘন্টায় এক কথায় 3 ঘন্টার মধ্যে কোনো সাহায্য না পেলে এই জাহাজে থাকা 30 নাবিক মারা যাবে। একটা কাজ করো, সবাইকে ডেকে নিয়ে আসো। আমি সবাইকে ডেকে তো নিয়ে আসে। সবাই আসার পরে জাহাজের কি সমস্যা হয়েছে? কোনো কিছু চলছে না? সে বিষয়ে কথার জন্য এসেছে। আমরা এখন এমন পরিস্থিতিতে আছি যেখান থেকে বেঁচে ফেরা প্রায় সম্ভব না। তার উপর এমন জায়গায় আছি যেখানে তোমরা নেটওয়ার্কও পাবে না, আর জাহাজের সবকিছু অফ করা। এক কথায় আমরা 3 ঘন্টার মধ্যে কোনো সাহায্য না পেলে মারা যাব। আকাশের কথা শুনে সবাই তো ভয় পেয়ে যায়, কেননা তারা নিজের পরিবারকেও জানাতে পারছে না। এইদিকে স্যার, আমরা লাইফ জ্যাকেট পরে তো লাইফ বোটে উঠে যেতে পারবো। কিন্তু আমরা আছি আটলান্টিক মহাসাগরের মাঝখানে। এখানে তুমি জাহাজের বাইরে 10 মিনিটও টিকতে পারবে না। যদি দিনের বেলায় হতো তাহলে নেমে পড়তাম আমরা, কিন্তু রাতের বেলায় সূর্যের আলো নেই। সেই জন্য তোমরা বরফ হতে বেশি সময় লাগবে না। স্যার, তাহলে কি আমাদের মৃত্যু অবধারিত? সাহায্য না পেলে অবধারিত মৃত্যু। একটা কাজ করো, তোমরা নিজেদের মধ্যে কাহিনী শুনতে থাকো, তাহলে অন্তত সময় কাটবে। আকাশের কথা শুনে বাকিরা চোখের পানি ফেলতে থাকে। এদিকে আবির আর আকাশের কলেজ লাইফে পরিচয় হয়। এরপর ওরা পরে ভিন্ন ভিন্ন শহরে চলে যায়। এরপর ওদের দেখা হয় এই জাহাজের মধ্যে। আর এরপর তো আরও কাহিনী আছে, তা আপনারা জানতে পারবেন। তবে পাঠকগণ আপনাদের উদ্দেশ্যে একটা তবে শ্রোতাগণ আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলবো। না জেনে না বুঝে কিছু বলবেন না, কারণ অনেকে বলবে সমুদ্রে তো অক্সিজেন পাওয়া যায়, এটা ঠিক, কিন্তু আটলান্টিক মহাসাগরে যখন যাবেন তখন বাহিরের অক্সিজেন পেতে খুবই কষ্ট হয়ে যাবে। তাছাড়া ওদের জাহাজে মোটামুটি 1 দিনের অক্সিজেন ছিল, কিন্তু জাহাজ নষ্ট হয়ে যাওয়ায় অক্সিজেন সাপ্লাই বন্ধ হয়েছে। আশা করি এবার আপনারা বুঝতে পেরেছেন সমস্যাটা কোথায়। তাহলে চলুন এবার গল্পে ফেরা যাক। স্যার, আপনার সম্পর্কে তো কিছুই বললেন না। কোন সম্পর্কে? স্যার, আমি যতদূর জানি আপনার পরিবার অনেক গরিব ছিল, কিন্তু এরপরও আপনি এতদূর পর্যন্ত এসেছেন। কিন্তু কিভাবে, কি হলো তা যদি বললেন। আবিরের কথায় এবার বাকিরা চুপ হয়ে যায়। সবাই তো তাকিয়েছে আকাশের দিকে। স্যার বলুন, আজকে না হয় আপনাদের কাহিনী শুনে না হয় শহীদ হব। কিন্তু আমি এটা নিয়ে টেনশনে আছি। এই জাহাজের মধ্যে 4টা ইঞ্জিন নষ্ট হয়ে গেল, এর পেছনে কারো হাত নেই তো? কিন্তু স্যার, কেউ যদি এরকমটা করে থাকে তাহলে তার জন্য বিপদ আছে। সবাই আগে লিস্টে দেখো, তারপর দেখো কারো মিসিং আছে কিনা। এরপর লিস্টে দেখে একজনের মিসিং হওয়া বুঝতে পারে। তখন আর ওদের বুঝতে বাকি রইল না যে এই সব ওরই কাজ, আর কে করেছে এরকমটা তা আপনারা জানতে পারবেন। এখন চলুন আকাশের সম্পর্কে পূর্বের কিছু কাহিনী জেনে আসি। তাহলে চলুন শুরু করি। আকাশ, কোথায় তুই? এই তো মা, আমি জাহাজ বানাচ্ছি। জাহাজ কেন বানাচ্ছিস? মা, তুমি কি জানো না আমি যে বড় হয়ে জাহাজের ক্যাপ্টেন হতে চাই? শোনো ছেলের কথা,
প্লাস্টিকের জাহাজ কেনার মতো ডলার নেই, সেখানে তুই জাহাজের ক্যাপ্টেন হবি কি করে? কেন মা, তোমরা আমাকে কলেজে ভর্তি কি করাবে না? কিন্তু কলেজে যে তোকে ভর্তি করব সেটা তো পারবো না। দেখতে তো পাচ্ছিস আমি যা রোজগার করি তা দিয়ে কোনো রকমভাবে আমাদের চলা যায়। তার উপর কলেজে তুই পড়লে তোর খরচ চালাবো কি করে? আব্বু, আমি টিউশনি করাবো, এতেই তো আমাদের হয়ে যাবে। কিন্তু তুই পড়বি তো? হুম, পারবো আব্বু। তাছাড়া তোমরা চিন্তা করো না, আমি পড়াশোনার পাশাপাশি কাজও করব। তাছাড়া কলেজে তো আমি সব সময় ক্লাস করব না। এই বয়সে এতগুলো চাপ তুই সামলাবি কি করে? তোমরা ভেবো না, আমি আমার পড়াশোনার খরচ চালিয়ে নিব। দেখ, তোর পড়াশোনা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু দেখতে তো পাচ্ছিস আমাদের অবস্থা। কলেজ তো অনেক দূরে, পারবি কি এত দূরে যেতে? চিন্তা করো না, একটা সাইকেল কিনে নিব আমি, তাহলে সাইকেল করে আমি যাতায়াত করব। যেমনটা তুই ভালো বুঝিস। দেখো বাবা মা, আমাদের অভাব থাকতে পারে, এর জন্য আমি পড়াশোনা অফ করব না। তাছাড়া চিন্তা করো না, আমি পড়াশোনা বাহিরে কোনো খরচ করব না। আচ্ছা, যাই করিস ভেবেচিন্তে করিস। এইদিকে আকাশের পরিবার অনেক গরিব, কেননা ওর বাবা দিনে যা আয় করে তা দিয়ে ওই দিনেরই খেতে হয়। আপনারা হয়তো ভাবছেন আকাশ অনেক গরিব, আসলে ওরা এত গরিব ছিল না, কেননা আকাশের চাচা ধোকা দেয় আকাশের বাবাকে, যার কারণে আজকে ওনাদের কোনো কিছুই নেই। একটা সময় আকাশের সবই ছিল, শুধু এখন আর ওদের কিছুই নেই। আর তখনকার পরিস্থিতি আপনারা জানতে পারবেন খুব তাড়াতাড়ি করে। এইদিকে কয়েকদিন ধরে আকাশ কাজ করে যা ডলার পায় তা জমিয়ে রাখতে থাকে, কেননা ওকে কলেজে ভর্তি হতে হবে। তার সাথে আরও অনেক কাজ যে ওর বাকি, তার সাথে ওর চাচাকেও একটা শিক্ষা যে দিতে হবে। এর 2 মাস পর কলেজে ভর্তি হয়ে যায়, তখন ওর পরিচয় হয় আবিরের সাথে। হ্যালো, আমি আবির। আর তোমার নামটা যেন কি? পারভেজ হোসেন আকাশ। আমরা কি বন্ধু হতে পারি? কিন্তু তোমাদের মতো আমার এত ডলার নেই যে আমি তোমার সাথে বন্ধুত্ব করতে পারবো। দেখো, ডলার দেখে আমি বন্ধুত্ব করি না, আমি বন্ধুত্ব করি কারো মন দেখে। তাহলে আমার মধ্যে কি এমন দেখলে? সেটা পরে জানতে পারবে। এখন চলো আমরা ক্যান্টিনে যাই, দুপুরে হয়ে গেছে। এখানে আর খাবার খেয়ে নেই আমরা। কিন্তু আমার কাছে তো এত ডলার নেই খাওয়ার মতো। চিন্তা করো না, আমি সবটা দেব। আর তোমার থেকে গল্প শুনবো। কোন বিষয় নিয়ে গল্প? তোমার বর্তমান পরিস্থিতি। তাহলে শোনো। এরপর সবটা শুনতে থাকে। সবটা শোনার পরে তাহলে গত 4 বছর ধরে এরকম ভাবে ট্রেন কাটছে তোমাদের? কিন্তু এর প্রতিশোধ তো আমি নিবই। তোমার কথা শুনে তো মনে হচ্ছে তোমার চাচা এতদিনে কিছুটা পাওয়ার ও করে নিয়েছে। এখন ওনাকে শায়েস্তা করতে হলে তোমাকে আরো বেশি পাওয়ারফুল হতে হবে। সেটাই করব। আমাদের সব কিছু না থাকায় এখন এতটা কষ্ট করতে হচ্ছে। আচ্ছা, আমি তোকে প্রতিদিন $20 করে দেবো। এতে করে তোর খাবার আর প্রতিদিন চলে যাবে খরচ। না রে, আমি কারো থেকে এইভাবে সাহায্য নিতে পারবো না। আবার নিজেরও তো একটা আত্মসম্মান আছে। ঠিক আছে, তাহলে তোর জন্য কি করতে হবে সেটা তো বলবি। বেশি কিছু না, কয়েকটা টিউশনির ব্যবস্থা করে দে, তাহলেই হবে। এতে করে আমার বাকিটা হয়ে যাবে। আর একটা সাইকেল কিনে নিব, এতে করে আমাকে আর হেঁটে আসতে হবে না। ঠিক আছে, আমি ব্যবস্থা করব। এখন তাহলে চলো, তোকে বাসায় পৌঁছে দিই। আমি হেঁটে হেঁটে যেতে পারবো। চুপচাপ চল আমার সাথে। আচ্ছা চল, তাহলে তুই গাড়ি নিয়ে আয়, আমি তাহলে এখানে দাঁড়িয়ে আছি। আমার 10 মিনিট লাগবে, তুই গেটের সামনে এসে দাঁড়া। আকাশ তো দাঁড়িয়ে আছে। অন্যদিকে ওদের কলেজে ঝামেলা হয় যে কোনো সময় ভিন্ন ভিন্ন কারণে, কেননা কলেজ তো প্রভাবশালী লোকজনের ছেলে মেয়েরা থাকে, তারা একরকম করে ঝামেলা করে, তা অনেকেই জানেন। একটু পরে কয়েকটা গাড়ি এসে আর ওখান থেকে কয়েকটা মেয়ে এক এক করে নামতে থাকে, আর ওদের দেখে অনেক ছেলেই মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে, কেননা ওরা একদিকে কলেজের সিনিয়র, অন্যদিকে ওরা প্রভাবশালী। এদিকে আকাশ মাথা নিচু না করায়। ওই ছেলে, এদিকে আয়। জি, আমাকে বলছেন?
তুই ছাড়া এখানে আর কেউ কি আছে যে ওদের বলতে যাব? কি বলেন? এখানে তো আরো 4 থেকে 5টা ছেলে আছে। তুই তো বড্ড বেশি কথা বলিস। আরে রাখছেন কেন? আমি তো সত্যি কথাই বলছি। ওই রাখ তো ভাষণ। এখন এটা বল, তুই কেন মাথা নিচু না করে আমার দিকে তাকিয়ে আছিস? কি করবা, আপনি এতটাই সুন্দর যে না তাকিয়ে থাকতে পারছি না। বাহ, জুনিয়র হয়ে সিনিয়র সাথে ফ্ল্যাট করছিস, ভালোই তো। তা তোর নামটা পরে জানবো। তোকে আমার অনেক ভালো লেগেছে। আজ থেকে তুই আমার দলে। আমি তো রাজনীতি করতে আসি নাই। তোকে ওইটা করতে বলিনি। আজ থেকে তুই আমার সাথে থাকবি। রাতের বেলায় আমি আমার বাড়িতে এসে থাকবো, আপনার সাথে পারবো না, আগে বলে রাখি। এদিকে মোমো আকাশের কথায় রাগ করবে নাকি ওর বোকা বোকা কথায় হাসবে তাও বুঝতে পারছে না। কেননা এরকম ভাবে যে কেউ কথার উত্তর দেয় তা মোমোর জানা ছিল না। এদিকে বাকিরা তো সবাই চুপ করে দাঁড়িয়ে আছে, কেউ কোনো কথা বলারও সাহস পাচ্ছে না। ওই চুপ কর তুই। আমি তোকে আমার সাথে থাকতে বলেছি কখন? তাও ঠিকই বুঝেছে। এখন ওকে গাড়িতে তোল। প্লিজ আন্টি, আমি কোথাও যাব না। ওই, আমি তোর কোন কালের আন্টি লাগি? যদি আর একবার আন্টি বলিস, কাজীটাকে তোকে এখানেই বিয়ে করে নিব। না আপু, ঠিক আছে, আমি আপু বলে রাখবো। তুই শুধু আমার নাম ধরে রাখবি। নামটাই তো জানা হলো না। মোমো চৌধুরী। তোর নামটা বল। পারভেজ হোসেন আকাশ। বাহ, আকাশের মতো বিশাল তোর মন, নামের সাথে চলে যাচ্ছে। এখন আয়, কোলাকুলি করি। কি বলেন? একটা মেয়ের সাথে কোলাকুলি? আমি পারবো না। রাশেদ, ধর তো ওকে। ওর সাথে তো আমি কোলাকুলি করেই নিব আজকে। আর তোমরা সবাই চোখ বন্ধ রাখবে। কেউ যদি চোখ মেলে তাকিয়েছো, তাহলে কিন্তু এক এক করে সবার খবর আছে। মোমোর ভয় এক এক করে সবাই তো চোখ বন্ধ করে নেয়। এদিকে রাশেদ আকাশকে পিছন থেকে জড়িয়ে ধরে রেখেছে। অন্যদিকে মোমো আসতেছে জড়িয়ে ধরতে, তখনই কেউ একজন এসে আকাশের উপরে এসে পড়ে। এতে রাশেদ অন্যদিকে পড়ে যায়, আর মেয়েটি এসে আকাশকে জড়িয়ে ধরে শুয়ে পড়ে। তখন ওই মেয়েটার ঠোঁটের সাথে আকাশের ঠোঁট মিলে যায়। এটা দেখে বাকিরা অবাক না হলেও মোমো অবাক হয়, কেননা বাকিরা তো চোখ বন্ধ করে রেখেছিল। এখন সে মেয়েটি কে ছিল তা জানতে পারবেন একটু পরে। এদিকে আকাশকে এভাবে পড়ে থাকতে দেখে মোমো এসে হাত ধরে উঠে। ওই, তুই ঠিক আছিস তো? কোথায় আর ঠিক আছি, আমার কোমরটাই ভেঙে দিল। ওই কোমর নিয়ে তুই বংশের বাতি জ্বালাবি কি করে? বাতি তো কারেন্টে চলে, এটার সাথে মাজার কি সম্পর্ক? আচ্ছা, আমার উপরে যে পড়লো সে কই, আগে তাকে খুঁজে বের করি। এদিকে নিচে তাকিয়ে দেখে একটা মেয়ে শুয়ে আছে এখনো ঘাসের উপরে। মেয়েটাকে এতটাই মায়াবী দেখতে ছিল যা বলের বাহিরে, যাকে বলে প্রথম দেখায় ভালোবেসে ফেলেছে। কিন্তু মেয়েটার সম্পর্কে না জেনে এই সব ভাবা ঠিক হবে না, চুপ করে আছে। এদিকে আকাশ হাত বাড়িয়ে দেয়। হাত ধরে উঠে আসুন। মেয়েটি কোনো কিছু না ভেবে হাত বাড়িয়ে দিল। মেয়েটি উঠে আকাশকে একটা গালে থাপ্পড় বসিয়ে দেয়, যা মোমো আর আকাশ কেউ ভাবতে পারেনি এরকম হবে। কি ব্যাপার, আমাকে কেন মারলেন? আমার কি দোষ? তুই আমার ঠোঁটে আর বুকে হাত দেওয়ার সাহস কোথায় পেলি? আমি কখনই এগুলো বললাম? পড়ে যাওয়ার সময় টাচ লেগেছিল, আর পড়ে যাওয়ার পর ঠোঁট লেগেছিল, এতে দোষটা কোথায় আমার? এই বলে আরেকটা থাপ্পড় দিতে যাবে, মোমো হাত ধরে ফেলে। এই মেয়ে, তোমার সাহস তো কম না? তুমি আমার সামনে দাঁড়িয়ে আমারই বন্ধুর শরীরে হাত তুলবে, সেটা আমি মেনে নিব? দেখুন, আপনার বন্ধু আমাকে বাজেভাবে টাচ করছে। তুই যদি ওর শরীরে এসে না পড়তি তাহলে এইসব হতো না। ছেলে দেখলেই ওদের শরীরে এসে পড়ার অভ্যাস কতদিন থেকে? কি বলতে চাইছেন? আমি ওর শরীরে ইচ্ছে করে পড়েছি? তা ওর মতো ভিখারি ছেলের ওপর? এই ইরা চৌধুরী, পড়ার অত ইচ্ছে নেই, ঠিক আছে? এইবারের মতো মাফ করে দিলাম। এরপর থেকে আমার আশেপাশে ভুলেও যেন না দেখি। কথাটা যখন ইরা বলে তখন মোমো ইরাকে একটা থাপ্পড় দেয়। এবার সবাই সেটা দেখছে। এদিকে ইরা তো রাগে ফেটে যাচ্ছে। আপনার সাহস কি করে হয় আমাকে থাপ্পড় মারার? তাহলে কি আরেকটা দিয়ে সাহস বাড়িয়ে নেব নাকি? তুই কে আমাকে এসব বলার? এবার মোমো আরেকটা থাপ্পড় দেয়। এতে তো পরিবেশ আরো বেশি নীরবতা হতে থাকে। সিনিয়রদের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা কি তোকে কেউ শিখায়নি?
এইদিকে ওখানে ইরার বন্ধু চলে এসে কয়েকজন, আর মোমোর সাথে ঝামেলা করে ওরা ওখান থেকে চলে যায়। কেন আপনারা তো বুঝতেই পারছেন ইরার থেকে মোমোকে এখানে বেশি চেনে, কেননা মোমো সিনিয়র, তার উপর ওদেরও ক্ষমতা আছে অনেক। এদিকে ওখানে আবিরে চলে আসে। কি হয়েছে তোর? তুই ঠিক আছিস তো? তার আগে বল তুই কে? আপনি কে? দেখে তো সিনিয়র মনে হচ্ছে। ঠিক ধরেছিস, এখন তোর বন্ধুর সাথে করে নিয়ে যা, রাস্তায় সবটা শুনে নিস ওর কাছ থেকে। আর একটা কথা, ওকে এভাবে একা ফেলে কোথাও গেলে যে কোনো সময় চুরি হয়ে যেতে পারে, সেজন্য খেয়াল রাখবি, ওর মনে থাকে যেন। জি আপু, থাকবে মনে। আকাশ, গাড়িতে উঠতে হলো। আকাশ আবিরের সাথে চলে যায় আর মোমো আর রাশেদ চলে যায় আড্ডা দিতে। সাথে এক কথায় যে যার মতো চলে যায়। রাস্তায় আকাশ আবিরকে সবটা বলতে থাকে। সবটা শুনে আবির তো হেসে কুল পায় না। যাক ভালো, তাহলে অবশেষে সিনিয়র আপুটা তোকে বাঁচালো। ঠিক বলেছিস। এদিকে আকাশ ওর বাসায় আসে, তখন দেখে ওর চাচা দাঁড়িয়েছে কিছু কাগজ হাতে নিয়ে। কি ব্যাপার, আপনি এখানে কেন? তোদের এই বাসা থেকে বের হয়ে যেতে হবে। মানে কি? এত বছর আমরা এই বাড়িতে থাকতেছি আর এখন বলতেছেন এই বাসা থেকে বের হয়ে যেতে? কেননা এই বাসাটাও আমি লিখিয়ে নিয়েছিলাম, শুধু কাগজটা পাইনি বলে আমি কিছুই করতে পারিনি এতকাল ধরে। এদিকে আকাশের বাবা মাও চলে আসে। ওনারা কিছু বুঝতে পারছে না। পরে আকাশের চাচা সবটা বলে। দেখ ভাই, এমনিতে আমাদের চলতে অসুবিধা হয়ে যায়, এখন যদি আমরা এই বাসা ছেড়ে দেই আমরা থাকবো কোথায়? সেটা আমি কি করে জানি তোমরা কোথায় থাকবে? দেখ ভাই, তুই তো সবাই ধোঁকা দিয়ে নিয়েছিস, অন্তত এই বাড়িতে আমাদের থাকতে দে, তোর পায়ে পড়ি আমি। একটা শর্তে আমি তোদের এই বাড়িতে থাকতে দিব। কি শর্ত? আমি যে কোনো শর্ত রাজি। তাহলে আমার বাড়িতে তোদের সবাইকে 1 মাস থেকে কাজ করতে হবে, তাহলে আমি 1 মাস পর তোদের সবাই এই বাড়িতে থাকতে দিব। ঠিক আছে, রাজি আমি, তোর শর্তে আমি যেতে রাজি। কেননা এই ছাড়া কোনো উপায়ও নেই। কেননা আর যাই হোক, ওদের অন্তত থাকার জন্য একটা বাসা তো হবে। এদিকে আকাশ তো রাগে রাগে ভিতরে একদম ফেটে যাচ্ছে, কিন্তু তাও কোনো কিছু বলছে না। কেননা আকাশের লক্ষ্যে পৌঁছে তারপরের প্রতিশোধ নেবে। সেজন্য কোনো উপায় না পেয়ে ওর চাচার বাড়িতে চলে আসে। বাড়িতে আসার পরে ওদের একটা রুম থাকতে দেয়। রুমটা অনেক নোংরা দিয়ে ভরা। আগে এই রুমটা পরিষ্কার করে নে, তারপর তোদের যা আছে তা দিয়ে বিছানা করবি। আর হ্যাঁ, তোর বউকে বলবি রান্না করার জন্য, আর তুই দারোয়ানের কাজ করবি। আর তোর ছেলে বাজার থেকে শুরু করে সবই করবে। আসলে আমার দারোয়ান বাড়িতে গিয়েছে ওর পরিবার নিয়ে, সেই জন্য ওর আসতে তো 1 মাস সময় লাগবে। ওই মাসটা তোরা কাজ করে দে, তাহলে হয়ে যাবে। ওনারা চোখের পানি ফেলতে থাকে। আকাশের মা চলে যায় রান্না করতে, আর ওর বাবা গেটে, আর আকাশ যায় বাজার করতে। বাজার শেষ করে যখন আসে, বাজার কোনটা কত করে নিয়ে আসছো হিসাব দে। এই তো মুদি দোকানের ওখানে এতগুলো ডলার গেল, তারপর মাছ আর বাকিগুলো মিলে এতগুলো ডলার। এবার বল কত টাকা এখান থেকে বেঁচেছে? এই তো $10। তুই কি আমাকে বল পেয়েছিস? কেন চাচা, আমি কি করলাম? সামান্য এই কয়েকটা বাজার এতগুলো ডলার খরচ হয় কি করে? তোর বাবার মতো তুইও কি চুরি করা শিখেছিস নাকি? বিশ্বাস করো চাচা, আমি তো চুরি করিনি কিছু। ঠিক আছে, এখন তোর মাকে এইগুলো দিয়ে আয়, আর বল তাড়াতাড়ি করে রান্না করার জন্য। ওইগুলি নিয়ে ওর মায়ের কাছে চলে যায়, আর ওর মাকে রান্নার কাজে সাহায্য করতে থাকে। কিছুদিন এভাবে যেতে থাকে। তার সাথে আকাশের চাচারও ব্যবহার আগের থেকে খারাপ হতে থাকে। কেননা উনি ইচ্ছা করেই এখানে এনে ওদের কষ্ট দেওয়ার জন্য এসব করেছে। এদিকে আকাশ কলেজ শেষ করে একটা কাজের সোফায় বসে টিভি দেখছিল। সেটা আকাশের চাচা এসে দেখে ফেলে। কি তুই সোফায় কেন বসে আছিস? আসলে চাচা কাজ নেই তো, আমি একটু টিভি দেখছিলাম। কথাটা বলতে উনি আকাশকে একটা গালে থাপ্পড় দেয়। এতে মুখ কিছুটা লাল হয়ে যায়, তার সাথে চোখ দিয়ে পানিও পড়তে থাকে। তুই কাজ ফেলে রেখে এখানে টিভি দেখছিস? তোর কাজগুলো কি তোর বাবা এসে করে দেবে? আমি তো সব কাজই করেছি। ফ্লোর পরিষ্কার কি তোর মা করবে? ফ্লোর তো সকালেই পরিষ্কার করে আমি কলেজে গিয়েছি। এখন আবার পরিষ্কার কর। আসলে আকাশের পরিবার ভালো করে জানে ওনারা আকাশ এর পরিবারকে এখানে এনে শুধু
কষ্টই দিয়ে যাবে, সেজন্য ফ্লোর পরিষ্কার করতে থাকে। এভাবে 2-3 দিন আকাশ কলেজে যায়নি। অন্যদিকে রাশেদ, আকাশের কোনো খবর নেই কেন বলতো? মোমো, তুই কি বলছিস এইগুলা? তুই একটা জুনিয়র ছেলেকে তোর সাথে। আরে ওই দিনের সেই ছেলেটা, অনেকদিন ধরে ওকে দেখছি না। কোন আকাশ? তোর কি মাথাটা গেছে? আমি ওর থেকে বড় হই অনেক। তাছাড়া আমি ছোট ভাইদের মতো দেখি। ও কলেজে আসলে আমার সাথে দেখা করতে বলবি। তুই কেন ওর পিছনে পড়ে আছিস? ওকে পছন্দ করে ফেলেছিস নাকি? এদিকে ওরা মাঠে যায়, তখন দেখে ইরার বন্ধুরা মিলে আকাশকে অপমান করে যাচ্ছে, আর সাথে আবির ছিল। কিন্তু আবির ওদের সাথে কথা আর পেরে উঠল না। এদিকে মোমো এসে, আরে আকাশ, তুই এখানে কেন? কয়েকদিন ধরে তো কলেজেই আসিস না। আসলে বাসায় একটু সমস্যা চলছে তো, সেই জন্য। কি সমস্যা? আকাশ বলতে যাবে, তখনই আবার থামিয়ে দেয়। এখন না, পরে বলিস। এখন এটা বল, তুই এখানে দাঁড়িয়ে আছিস আর এরা তোর চারপাশে এভাবে দাঁড়িয়ে আছে, ব্যাপার তো কিছুই বুঝছি না। কি হয়েছে বল তো? তেমন কিছু হয়নি। তুই বলবি নাকি আমি? আসলে হয়েছে কি, তোমাকে তো চেনা চেনা লাগছে। আমি ওই মেয়ে যে কয়েকদিন আগে এর মতো ছেলের উপর এসে পড়েছি। তাহলে ওই খারাপ মেয়েটা তুই? ওই, আপনি কাকে খারাপ মেয়ে বলছেন? ওই, একদম গলা নামিয়ে কথা বল, বুঝলি? তুই কি মনে করেছিস আমি তোর কথায় ভয় পাবো? সেটা তো কখনোই হবে না। দেখুন আপু, আপনি কিন্তু খারাপ করতেছেন। খারাপের তো কিছু দেখলিই না। এখন কি এখান থেকে যাবি, নাকি আমি তোকে এখানেই থাপ্পড় দিব? দোষ যে করেছে তাকে সরি বলতে বলেন। আকাশ, বলতো কি হয়েছে? আমি ইউনিভার্সিটিতে ঢুকছিলাম, তখন এই মেয়েটা এসে আমার সাথে ইচ্ছে করে ধাক্কা দিয়ে ওর উপর ফেলে দেয়। তারপর আমাকে ভিন্নভাবে খারাপ কথা তো শোনাতে থাকে। এখন বলে ওই মেয়েটার জুতো খুলে দিতে। ওই আকাশ যা বলছে তা কি সত্যি? মোটেও না, আমি এরকম কোনো কিছুই করিনি। আকাশ, তুই আমার সাথে আয়। মোমোর সাথে চলে আসে। এদিকে আকাশের মুখ কিছুটা লাল দেখে মোমোর তো রাগ উঠে যায়। ওই মেয়ের কত বড় সাহস, তোকে থাপ্পড় দেয়? আরে আমাকে এরা থাপ্পড় দেয়নি। তাহলে কে দিয়েছে থাপ্পড়? আমার বড় চাচা দিয়েছে। উনি কেন তোকে থাপ্পড় দিল? আসলে আসলে তুই কি বলবি? আর কতদিন থাকতে হবে ওই বাসায়? এই তো আর 5টা দিন। এরপর আমরা যেখানে থাকতাম আগে ওই বাসা আমাদের দিয়ে দিবে। ঠিক আছে, আর 5 দিন কষ্ট কর, বাকিটা এরপর আমি বুঝে নিব। তেমন কিছু করতে হবে না। আচ্ছা, এরপর তুই কি করবি? এই তো এই বছর নৌবাহিনীতে জয়েন হব। বাহ, এত কিছু থাকতে নৌবাহিনীতে কেন? আমার যে সমুদ্র দেখতে অনেক ভালো লাগে, তাছাড়া তার উপর ওখানে মাছ ধরবো, অনেক মজা হয়, সেই জন্য নৌবাহিনীতে যাব। ঠিক আছে, এখন চল, খাবি। এদিকে আকাশকে নিয়ে ক্যান্টিনে যায়, আর সাথে রাশেদ আর আবিরও ছিল। এভাবে মোটামুটি দিন কাটতে থাকে। 7 দিন পর আকাশদের ওই বাড়ি থেকে বের হয়, আর ওর চাচা ওদের আগের বাসাটা লিখে দেয়। তোদের আগের বাসাটা আমি লিখে দিলাম, এবার থেকে ওই বাসায় থাক। তবে আমার কখনো প্রয়োজন হলে আমি ওই বাসায় আসব। ঠিক আছে। ওরা তো ওখান থেকে চলে আসে। ওরা যাওয়ার কিছুক্ষণ পর মোমো আর রাশেদকে নিয়ে ওখানে ওদের দেখে। কি ব্যাপার, তোমরা কারা? পরিচয় দিলেও তো চিনবি না, তাহলে শুধু শুধু পরিচয় জেনে কি করবি? তোমার বাবা মা কি ভদ্রতা শেখায়নি? শিখিয়েছে, কিন্তু সেটা অপর পাশের ব্যক্তির উপরে নির্ভর করে। আচ্ছা যাক গিয়ে, সময় বেশি হাতে নেই। তোরা দাঁড়িয়ে না থেকে তোদের কাজ শুরু কর, তবে কোনো কিছু যেন বাকি না থাকে। ওই কিসের কাজ? তোরা কি দাঁড়িয়ে থাকবি নাকি? তাড়াতাড়ি কর, সময় নেই হাতে। এইদিকে বাকিরা পুরো বাসায় যা কিছু পেয়েছে সব এক এক করে ভাঙতে থাকে। এক কথায় পুরো বাড়িতে শুধু দেয়াল আর খাট ছাড়া মোটামুটি বাকি সব কিছু ভেঙে ফেলেছে। এইদিকে আকাশের চাচা তো কিছু করতে পারছে না, কারণ ওনার পায়ে বাড়ি দিয়ে ওনাকে হাঁটা চলা থেকে বিরত রেখে দিয়েছে। একটু পরে, আজকে তাহলে চলি, ওনাকে একটু হাসপাতালে দিয়ে আয়। মনে তো হচ্ছে বাসায় এখন কেউ নেই, এখানে পড়ে থেকে কষ্ট পাওয়ার চেয়ে হসপিটালে এসে কিছুক্ষণ রেস্ট নিক। তোমরা কারা আর আমাকে এভাবে মারলে কেন?
আসলে আপনার দোষ না, দোষটা আবার আমাদেরও না, দোষটা অন্য একজনের। আসলে আমরা ভুল বাড়িতে এসে পড়েছি, সেজন্য আঙ্কেল সরি। সেজন্যই তো আপনাকে এখন হসপিটালে নিয়ে যাব। দেখে শুনে আসবে তো। এখন আমার ক্ষতিপূরণ কে দিবে? এই নিন আঙ্কেল চেক। এটা আপনি সুস্থ হয়ে ব্যাংকে এসে চেক ভাঙিয়ে নিন। আসলে এতগুলো ডলার তো আমরা ক্যাশ করে নিয়ে আসি নাই। ঠিক আছে, এবার আমাকে হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। তুই ওনাকে হসপিটালে নিয়ে যা, আমি ওদের নিয়ে ওই বাসায় যাচ্ছি, যে বাসাটা ভাঙার কথা ছিল। আয় তোরা। এদিকে রাশেদকে ইশারা বুঝিয়ে দেয়, কেন নয় তো আকাশকে আবার সন্দেহ করবে, সেজন্য এই নাটকটা আবার করে। একটু পরে ওনাকে তো হসপিটালে নিয়ে যায়। অন্যদিকে আচ্ছা বেবি, আকাশের পরিচয় কি? আমি কি করে জানবো? ওই ছেলেটার জন্য ওই সিনিয়র আপু মেয়েটা আমাকে এরকম করছে, কিছুই তো বুঝি না। আমার তো মনে হচ্ছে এই মেয়েটার সাথে ওই ছেলেটার মধ্যে কোনো সম্পর্ক তো অবশ্যই আছে। রিলেশনের কথা বলছিস নাকি? আরে কথা, কেউ দেখলে বা বললে কি বিশ্বাস করবে এই কথা? তাহলে আবার কি করে থাকবে বল? সেটাই এখন ভাবতে হবে, কিন্তু রিলেশন নেই এটা শিওর। এর বাহিরে তো কিছু একটা আছে। একটা কাজ করতো। কি কাজ? ওই ছেলের সম্পর্কে আমরা খোঁজ খবর নিতে থাকি, তাহলে অনেক কিছুই জানতে পারবো। তাহলে তাই করি। এভাবে দিন যেতে থাকে। অন্যদিকে কয়েক মাস পরে নৌবাহিনীতে আকাশ আবেদন করে। এদিকে কলেজে ফাইনাল পরীক্ষা চলে আসে। অন্যদিকে এই কলেজ থেকে মোমো আর রাশেদ চলে যায়। আসলে ওটা কলেজ ভার্সিটি একসাথে ছিল, কিন্তু ওদের পড়া শেষ হয়ে যায়, সেজন্য ওরা চলে যায়। তবে যাওয়ার আগে আকাশ, তোকে অনেক মিস করবো রে। আপু, আমিও অনেক মিস করব। সাবধানে থাকিস, আর কোনো সমস্যা হলে আমাকে জানাবি। ঠিক আছে, তাই হবে। সেইবারের মতো ওদের সাথে কথাগুলো হয়েছিল। তারপর কয়েকদিন যেতেই কলেজে কিছু ছেলে এসে জুনিয়রদের বিরক্ত করতে থাকে। তার শিকার সর্বপ্রথম ইরা হয়। ওই মেয়ে দাঁড়া। আমাকে বলছিস? তোকেই বলছি। ব্যবহার ঠিক কর, তোদের তো আগে কখনো দেখিনি এই কলেজে। দেখবি কি করে, আমরা তো নতুন এসেছি। জুনিয়র হয়ে সিনিয়রদের সাথে এইভাবে কথা বলবে? আমরা ওই সব মানি না, বুঝলে? আমরা যাকে সামনে পাবো তাকে এভাবে। এভাবে কি? থেমে গেলি কেন? ওদের বুকের ওড়না কেড়ে নিব। কেন রে, তোদের কি ওড়না নেই? কথাটা শুনে বাকি সবাই হাসা শুরু করে। এতে আদি অনেক লজ্জা পায়, কিন্তু তার সাথে অপমানও হয়। সেজন্য ইরার হাত ধরে টেনে নিয়ে যাবে। ওখানে আবির আর আকাশ দুজনেই এসে পড়ে। কি ব্যাপার, তোমরা কারা? আগে তো কখনো দেখি নাই তোমাদের এখানে। তার আগে এটা বল, তুই কে? আমি যেই হই, ক্ষমা চাও ইরার কাছে। তোর কি মাথা ঠিক আছে? আমি ক্ষমা চাইবো, তাও ওই মেয়েটার কাছে? সেটা তুই ভাবলি কি করে? তা না হলে একটু পরে কি হবে তা তুই নিজেও ভাবতে পারবি না। ভাবার সময় অনেক পাবি, এখন সরে যা সামনে থেকে। আমি ওকে নিয়ে একটু গরম হয়ে আসি এই শীতের মধ্যে। কথাটা শুনে ইরা তো অনেক লজ্জা পায়। এবার আর আকাশ চুপ থাকেনি, একটা থাপ্পড় দেয় আদিকে। আদি তো রাগে একদম ফুলে আছে। এদিকে আবিরও ওখানে থাকা কিছু ছেলেকে মারতে থাকে। এদিকে মারামারি শেষ পর্যায়ে পুলিশ আসে। ওরা এসেই, তোমরা ছাত্র হয়ে এভাবে মারামারি করা ঠিক হয়নি। তারপর আবির বলতে থাকে, দেখুন স্যার, এই ছেলেটা জুনিয়র হয়ে সিনিয়রদের সাথে খারাপ ব্যবহার করে। ও তো আমাদেরও ছাড় দেয়নি। ঠিক আছে, তাহলে তোমরা থাকো, আমি এই আদির বেটাকে ধরে নিয়ে যাই, ভালো করে তেল মালিশ করি। আমি ওকে আদব কায়দা শেখাবো। এদিকে পুলিশ আদিকে নিয়ে গাড়িতে উঠবে। তখনই আদি কাউকে কল দেয় আর পুলিশের সাথে কথা বলিয়ে দেয়। পুলিশ অফিসার কিছুক্ষণ কথা বলে আদিকে ফোনটা দিয়ে ছেড়ে দেয়। এতে বাকিরা জিজ্ঞেস করে বসে, কি ব্যাপার স্যার, আপনি ওকে ছেড়ে কেন দিচ্ছেন? কারণ ওর ভাই অনেক বড় মাফিয়া, আর উপর থেকে কল এসেছে ওকে ছেড়ে দেওয়ার জন্য, সেই জন্য কিছু বলার নেই। তাহলে তোরা দেখলি তো আমার কত পাওয়ার। দেখলাম, কিন্তু একটা কথা বলি, পুলিশ তোকে ছেড়ে দিলেও আমরা তো ভুলেও ছাড়বো না, সেই জন্য সাবধানে থাকিস। তুই কি মনে করেছিস আমি তোর কথাগুলো শুনে ভয় পেয়ে যাব? সেটা তোর ইচ্ছে, এখন যা এখান থেকে। আদি চলে যায়। এদিকে ইরার এবার আকাশের উপর একটু মায়া হতে থাকে, কেননা আকাশ যে ওকে আজকে এরকম একটা অপমানের হাত থেকে বাঁচালো, এই নিয়ে ইরা তো মনের মাঝে কথাও হতে থাকে। কিছুদিনের মধ্যে ওদের পরীক্ষা শেষ হতে থাকে, আর পরীক্ষার কারণে ইরার আকাশের মাঝে ভালোই কথা হতে থাকে। তাহলে আমার ওপর আর রেগে নেই তো?
আমি জানি তোকে আমি অপমান কম করিনি, অনেক অপমান করেছি। তার সাথে অবহেলা কথা তো বাদই দিলাম, তারপরও আমার পাশে এইভাবে দাঁড়িয়েছিস। সত্যি আমি কি বলে যে তোকে ধন্যবাদ দিব আমি জানি না। থাক সেসব কথা। আচ্ছা, আবার কবে দেখা করবে? আমি দেখা করব, তবে 9 মাসের জন্য। ওটাই হয়তো তোর সাথে আমার শেষ দেখা হবে। এরপর আর দেখা হবে কিনা জানি না। কেন কেন, কই যাবি তুই? পরীক্ষার পর তো অন্য ভার্সিটিতে আমি ভর্তি হয়ে যাব, তখন হয়তো আলাদা কোনো শহরেও চলে যেতে পারি। তার তো কোনো ঠিক নেই। ও তাই বল। তোর যদি কোনো কথা বলার থাকে 3 দিন পর দেখা করব, আর ওটাই হবে শেষ দেখা। সেই জন্য কোনো কিছু বলার থাকলে বলে দিস, কেননা পরে হয়তো লেট হয়ে যাবে। আচ্ছা আমি জানাবো। ওদের কথা শেষ হলে আকাশ চলে যায় ওখানে। এদিকে আকাশকে নিয়ে ইরার তো ভাবনার শেষ নেই এবং সে কথা বেবিকে জানায়। কি বলছিস সেইগুলা তুই? আমি ঠিক বলছি রে। কিন্তু তুই কি শিওর? শিওর, কিন্তু ওকে বলে দিব কি সে কথা? বলে দে, দেরি কেন করবি? তাছাড়া অন্তত কিছুদিন সময় তো কাটাতে পারবি। কিন্তু একটা সমস্যা আছে তো এখানে। সমস্যা? এরপর ইরা বেবিকে সবটা বলে। বেবি সবটা শোনার পরে বলে দে, তারপর যা হওয়ার হবে। না, এতে করে কষ্ট আরো বেশি হবে। তো না বললে তো তুই একাই কষ্ট পাবি। তাও ভালো, সারা জীবন তোকে কষ্ট দিয়েই এসেছি, এখন শেষ বিদায়ে আমি না হয় কষ্ট পেতেই থাকবো। যা ভালো মনে করিস। সাথে এইদিকে আকাশের ট্রেনিং এর ডেট চলে আসে। এই খবরটি শুনে তো ওর বাবা মা অনেক খুশি হয়ে যায়। 2 দিন পর ইরা ও আকাশ দেখা করে। তবে ইরা আজকে শাড়ি পরে এসেছে, কিন্তু আকাশ তা জানে না, কেননা শাড়ির উপরে বোরকা পরেছিল। সেজন্য ওকে নিয়ে রেস্টুরেন্টে আসে আর একটা কাপল কেবিন বুক করে। অনেকে হয়তো কাপল কেবিন বোঝেন নাই, তবে যারা সিঙ্গেল থেকে ডাবল হয়েছে তারা চিনে থাকবে। আর এছাড়া অন্যরা যদি চিনে থাকে তাহলে সেটা অন্য হিসাব। কি ব্যাপার, কাপল কেবিন কেন নিল? তোমাকে কিছু দেখানোর ছিল। আমাকে আবার কি দেখাবে? এই বলে ইরা বোরকা খুলতে যাবে, তখনই ইরাকে বাধা দেয়। আরে কি করছো? আমি ওরকম ছেলে না। তোমার মনে হয় আমি ওইসব দেখানোর জন্য কেবিন নিয়েছি নাকি? হ্যাঁ, আমি তো এখানে খেতে এসেছি। চিন্তা করো না, খাবো তো। এভাবে কথা বলতে বলতে ইরা বোরকা খুলে নেয়। এবার ইরাকে দেখার পর তো আকাশের মুখটা কোনো কথাই বের হচ্ছে না, একদম চুপ করে আছে আর শুধু তাকিয়ে আছে। আকাশের এমন চাহনিতে ইরা এতটাই লজ্জা পায় তা তো বলের বাহিরে। তাও নিজেকে সামলে নিয়ে, কি দেখো এমন করে? তোমাকে। কেন, এর আগে কি কখনো দেখো নাই? দেখেছি, কিন্তু এরকম ভাবে তো কখনো দেখিনি। কেমন লাগছে বলো তো? আমি যে বলার ভাষা আর নিজেকে কন্ট্রোল করতে পারছি না। জানি তো এরকম কিছুই হবে, তবে চাইলে আমি তো পূরণ করে দিতে পারবো। লাগবে না আমার, আমরা তাড়াতাড়ি করে খেয়ে বেরিয়ে পড়ি। তুমি আমাকে খাইয়ে দাও, আমি তোমাকে খাইয়ে দেব। নিজে নিজে খাওয়ার মতো হাত তো আমার আছে, তাহলে তুমি আমাকে শুধু শুধু কেন খাইয়ে দিবে? উফ, এতে দেখি কিছুই বোঝে না। ওই তুমি মুভি দেখো না? দেখি তো। ওখানে কি হয় তা কি জানো না? ইরা কথাটা শেষ করবে তার আগেই ইরাকে থামিয়ে দেয় আর খাইয়ে দিতে থাকে আর ভাবতে থাকে। ভাবতে ভাবতে কখন যে অনেক কিছু হয়েছে তা ওরা নিজেরাও ভাবেনি। অনেকটা সময় পর, আকাশ, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে বিয়ে করতে চাই, তোমার বাচ্চার মা হতে চাই, আর তোমার ভালোবাসা পেতে চাই। প্লিজ আকাশ, আমাকে ফিরিয়ে দিও না। এবার আর আকাশ চুপ থাকতে পারলো না, আবারও ইরাকে বুকে জড়িয়ে ধরে। আমিও তোমাকে অনেক ভালোবাসি, তবে তোমাকে আমার জন্য 6 মাস অপেক্ষা করতে হবে। 6 মাস কেন? তার কারণ আছে। ঠিক আছে, তাই করবো। তোমার জন্য 6 মাস কেন, 6 বছর আমি অপেক্ষা করব। এই বলে ওরা শেষবারের মতো নিজেদের মধ্যে সময় কাটিয়ে আকাশ বাসায় এসে ওরা বাবা মার থেকে বিদায় নিয়ে ট্রেনিংয়ে যায়। আর অন্যদিকে আবিরের সাথে যোগাযোগ হয়নি। মোটামুটি আকাশের গল্প কিছুটা এখানেই শেষ হলো। আসলে অনেকে বুঝতে পারছেন না, তারা প্রথমে কয়েকটা মিনিট শুনলেই বুঝতে পারবেন। তাহলে এবার চলুন আমরা জাহাজে ফিরে যাই। এইদিকে স্যার, সবাই তো শুনলাম, সত্যি আপনার চাচা আপনাদের উপর অনেক অন্যায় করেছে, কিন্তু আপনার চাচার উপর প্রতিশোধ যে আর নিলেন না, আর না ভাবির সাথে আর দেখা করেছেন। সবই বলবো,
আগে ট্রেনিং থেকে আসার পর বাকি কাহিনী তো বলবো। এখন তোমরা দেখো কোনোভাবে যোগাযোগ করা যায় কিনা। তখনই আবির আসে ওখানে আর কিছু সিগন্যাল দেওয়ার মতো রকেট পায়। এইগুলো আমরা উপরে চালিয়ে দেব, তাহলে আমাদের খোঁজ পাবে অনেকে। ঠিক আছে, তাহলে তাই করো। এদিকে ওরা তো সিগন্যাল পাঠাতে থাকে, অন্যদিকে আকাশ এর পরের কাহিনী বলতে থাকে। তাহলে কিছুক্ষণের জন্য আমরা আবার 2 বছর পিছিয়ে যাচ্ছি। 2 বছর আগে ট্রেনিং শেষ করে যখন এয়ারপোর্টে আসে তখন এরাও ওখানে ছিল, আর সাথে আকাশের বাবা মা দুজনে। ওনাদের দেখে আকাশ জড়িয়ে ধরে। ওনাদের ছেড়ে দেওয়ার পর এবার ইরা নিজেই আকাশকে জড়িয়ে ধরে। এতে তো আকাশ অবাকই হয়, কেননা ওর বাবা মা কোনো রিয়াকশনই নেই এতে। কি ব্যাপার, তুমি এখানে কেন? নতুন করে বিয়ে করে বউ নিয়ে এসেছো নাকি যে আমাকে দেখে অবাক হচ্ছ? আমি তা বলিনি। বাবা মাকে তুমি কোথায় পেলে? ওনারা আমাকে তোমার ব্যাপারে বলেছে। তাছাড়া তোমার বাবা মা কিন্তু আমার সাথেই থাকে, আমার বাসায়। আমি তো কিছুই বুঝতে পারছি না। আচ্ছা, সবটা তোমাকে যেতে যেতে বলবো। ঠিক আছে, চলো। শুন তাহলে, তুই বাসা থেকে যাওয়ার 3 দিন পর ওর আমাকে বাড়িতে আসে। তারপর? আমরা তো প্রথমে চিনতে পারিনি, এরপর ওর তোর ব্যাপারে সবই বললো। তাছাড়া ওর বাবা মা নেই। ও অনেক রিকোয়েস্ট করার পর আমরা আর ফেলতে পারিনি কথা, সেজন্য এই দিন ওর সাথে আমরা চলে এসেছি ওর বাসায়। কিন্তু বিশ্বাস কর, ও একবারের জন্য জানতে চায়নি তুই কোথায় গেছিস। শুধু গতকাল ওকে জানিয়েছি তুই যে আজকে আসবি। তুই জানিস মেয়েটা তার জন্য পছন্দ সব খাবার রান্না করছে। কি বলো, এরা তুমি রান্না করতে পারো? জি স্যার। আমি তো জানতাম না। তুমি জেনে কি করবে? তাছাড়া সব কথা বলতে হয় না। ঠিক বলছি না আব্বু? একদিন ঠিক বলছো। বাহ, বিয়ে না হতেই দেখি সম্পর্ক বাঁধিয়ে রেখেছ। তো পরে তো বলতেই হবে, সেজন্য এখান থেকে শুরু করেছি। আচ্ছা, আমি যদি না ফিরতাম? এমন কথা কেন বললে? তুমি তো মনে হয় এখনো জানো না আমি কোথা থেকে এসেছি আর কোন কাজে গিয়েছি। চিন্তা নেই, সবটা বাসর রাতে শুনে নিব, আর সেটা সারপ্রাইজ হিসেবে ধরে নিব। সেটা এখন অনেক দেরি। কেন? তুমি কি অন্য কাউকে ভালোবাসো নাকি আবার? ব্যাপারটা তা না। তাহলে কি? আমি 5 দিন পর একটা কাজে যাব, ওই কাজ থেকে 5 দিন পর ফিরে আসব, তারপর আমরা বিয়ে করব। তুমি আগে বিয়েটা করে নাও। এখন না। কেন? পরে সময় হলে ঠিকই জানতে পারবে। ঠিক আছে। ওনারা বাসায় তো চলে যায়। 2 দিন পরে আকাশ বের হয় ব্যাগ নিয়ে। তবে এবার আকাশের মুখে চিন্তার ছাপ, কেননা ও যেখানে যাচ্ছে সেখানে অনেক বিপদ, যা আপনারা গল্পের প্রথমে বুঝতে পেরেছেন। কি ব্যাপার, তুমি এত চিন্তিত কেন? আছি একটু চিন্তিত। তোমাকে যে কথাটা বলতাম, আমি ঠিক 5 দিন পর ফিরে আসব, যদি কোনো কারণে না আসে। না, আসি বলতে নেই। কোথাও যাবে তুমি যে আসতে পারবে না? বললাম তো, সবটাই তুমি জানতে পারবে। তবে যাই করো না কেন, ফিরে এসো আমার বুকে। আমি যে তোমার আশা করে বসে থাকবো। চিন্তা করো না, আমি ফিরে আসব। আকাশ ওর সবকিছু নিয়ে বেরিয়ে পড়ে হেডকোয়ার্টারে। ওখানে আকাশকে একটা মিশনে যেতে হবে, এই জন্য কি কি করতে হবে তার সবটা বলতে থাকে। সবটা শোনার পরে, চিন্তা করবেন না স্যার, আমি সবটা দেখে নিব। আমিও তেমনটাই আশা করি। তবে কোনো সমস্যা হলে আমাদের অবশ্যই জানাবে। জি স্যার, জানাবো। এই বলে কয়েকজন সেনা নিয়ে জাহাজে করে বেরিয়ে পড়ে। আর ওরা যখন অনেকটা পথ চলে আসে তখনই জাহাজের এই দুর্ঘটনা ঘটে। তারপর তাহলে স্যার, এই ছিল কাহিনী। এই জন্য আমাদের আর দেখা হয়নি। ঠিক বলেছিস। কিন্তু বিয়ে করে একসাথে আসতেন। আবির স্যার তো ঠিকই বলেছে, আপনি বিয়ে করে তারপর আসতেন। আমরা যে মিশনে যাচ্ছে ওটা অনেকটা ভয়ঙ্কর। যদি ওখানে কিছু একটা হয়ে যায় তাহলে এটার জীবনটা নষ্ট হয়ে যাবে। সেই জন্য আমি চাই না ওর স্বপ্নগুলো তাড়াতাড়ি এইভাবে নষ্ট হয়ে যাক। সেই জন্য আমি ওকে বিয়ে করিনি। তার উপরে এরা এখনো জানেই না আমি কি করি। এটা কোনো কথা? এখনো ভাবি কিছুই জানে না। জানাবো মিশন শেষ হলে। এখন এইদিকে কি খবর? কোনো সাহায্য কি পেলে? দূরে একটা হেলিকপ্টার দেখতে পাচ্ছি। তাহলে সবাই তৈরি হয়ে নাও, আমরা এখান থেকে বের হব। তবে মিশনের জন্য যা যা লাগে সবটা নিয়ে নাও। ঠিক আছে, তাই করি। ওরা সবটা ঠিক করতে থাকে।
10 মিনিট পর একটা হেলিকপ্টার এসে জাহাজে এসে ল্যান্ড করে। তারপর ওরা ওখানে উঠে পড়ে। তারপর বাকিরা মিলে মিশনের উদ্দেশ্যে রওনা দেয়। তোমরা কিন্তু সাবধানে থাকবে, কোনো রকম কিছু দেখলে আমাকে জানাবে। সেটা তো জানাবো, আগে হেডকোয়ার্টারে জানাতে হবে সবকিছু। তারপর ওরা সবটা জানায় হেডকোয়ার্টারে কল দিয়ে। কি বলো আকাশ, এটা কিভাবে সম্ভব? আমি তো নিজেও বুঝতেছি না কিভাবে এটা সম্ভব। তোমাদের সাথে যারা গেল তাদের মধ্যে কেউ এই কাজটা করেনি তো? তেমনটা সম্ভব না। হতেও তো পারে। স্যার, কেউ নিজের মৃত্যু এইভাবে ডেকে আনবে না, কারণ জাহাজে থাকা কেউ যদি করতো তাহলে তো সে জানে এতে তার নিচের মৃত্যু হবে, তাহলে কেউ কেন করবে? তবে ওই লিস্ট থেকে একজন লোক এখনো বাহিরে, ওকে যদি একবার খুঁজে বের করতে পারি তাহলে আর আমাদের কোনো কিছুই করতে হবে না। ঠিক আছে, তোমরা তাহলে মিশনে মনোযোগ দাও, আমি ততক্ষণে ওকে খুঁজে বের করার চেষ্টা করে যাচ্ছি। ঠিক আছে, তাই হবে। এদিকে আপনারা হয়তো ভাবছেন সে ছেলেটাকে যে এই জাহাজের এরকম অবস্থা করেছে, তা জানতে হলে আপনারা অপেক্ষা করতে থাকেন, কেননা জানতে পারবেন খুব সহজে। এদিকে চলুন আকাশ ওদের নিয়ে কোথায় যায় সেটা আমরা দেখি। স্যার, আমরা কোন জায়গায় যাব? এখান থেকে আর 15 কিলোমিটার দূরে আমরা একটা আইল্যান্ডে নামবো, তারপর ওখানে বাকি কাজ। তবে সাবধানে থাকবে তোমরা। কেন স্যার? আমরা যেখানে নামবো ওই জায়গায় হাতিয়ার দিয়ে ভরা, সেই জন্য তোমরা সাবধানে থাকবে, কেননা ওরাও আমাদের ওপরে অ্যাটাক করবে। কিন্তু স্যার, আমাদের কাছে যে হাতিয়ার তা দিয়ে ওরা কি পারবে? যাই কিছু হয়ে যাক না কেন, আমাদের ফিরতেই হবে বাসায়, তাও ওদের মারার পর। তোমরা এবার আসো আমার সাথে। এদিকে ওরা ওখানে নেমে এক এক করে বাকিদের মারতে থাকে। তবে ওখানে যা হাতিয়ার পায় সবই নিয়ে ওরা চলে আসে হেডকোয়ার্টারে। ওখানে আকাশ আসার পরে। আকাশ, তুমি ঠিক আছো তো? জি স্যার, আমি তো ঠিক আছি, কিন্তু স্যার ওই লোকটাকে কি খুঁজে পেলেন? ওকে তো এখনো খুঁজে পাইনি, তবে ওর ছবি আছে। দেখান তো ছবিটা আমাদের। এরপর আকাশ ছবিটা দেখতে থাকে। ছবি দেখি তো আকাশ চিনে যায় কে হতে পারে। এইদিকে স্যার, আপনারা কি আমাদের বিপদ সংকেত ওইগুলো দেখে হেলিকপ্টার পাঠিয়েছেন নাকি আরো আগে? দেখো, তোমরা কোন জায়গায় যাবে সেসব তথ্য তো আমাদের কাছে থাকে। তাছাড়া যখন তোমার পুরো জাহাজ বন্ধ হয়ে যায় তখনই রাডার থেকে তোমাদের জাহাজ চলে যায়। আমরা অনেক চেষ্টা করেছি, কিন্তু কোনো কাজে দেয়নি, কোনোভাবেই তোমাদের সাথে যোগাযোগ করে উঠতে পারেনি। 1 ঘন্টা পর আমাদের মনে হলো তোমরা কোনো না কোনো ঝামেলায় তো পড়েছ, সেজন্য আমি হেলিকপ্টার পাঠানোর ব্যবস্থা করি। কিন্তু হেলিকপ্টার তোমাদের লোকেশন খুঁজে পাচ্ছে না, কেননা ঢেউয়ের কারণে তোমাদের লোকেশন চেঞ্জ হয়ে যায়। তার উপর অন্ধকার ছিল, সেজন্য খুঁজতে তো সময় লাগবে একটু। পরে তোমাদের ধোয়া বোমা দেখে খুঁজে পাই। সত্যি স্যার, আপনি যদি সময় মতো হেলিকপ্টার না পাঠাতেন তাহলে হয়তো এত কিছু আর সম্ভব হতো না। দেখো, তোমাদের বিপদ থেকে বাঁচানো আমাদের দায়িত্ব, তবে আমি 1 মাস পর রিটায়ার করব, সেজন্য তোমার জন্য একটা সুখবর আছে। কি সেটা? সেটা এখন বলবো না, তখনই জানতে পারবে। এখন তুমি বাসায় যাও আর তোমার বিয়ের কাজটা সেরে নাও। আমার সাথে আবিরকে পাঠাতে পারবেন? আবির কেন? এরপর ওর ছেলেকে সবটা বলে, সবটা শুনে। ঠিক আছে, তবে আবিরকে 3 দিনের ছুটি দিলাম, আর আকাশ তোমাকে 10 দিনের ছুটি দিলাম। তোমরা ততদিনে এনজয় করো। ধন্যবাদ স্যার। এদিকে আবির আকাশ যে যার বাসায় চলে আসে। বাসায় এসে আকাশ বিয়ের কাজ শুরু করে দেয়, কেননা ওদের বেশি লেট করলে চলবে না। আকাশকে দেখে এরা তো অনেক বেশি খুশি হয়ে যায়, খুশিতে সবার সামনে ছড়িয়ে ধরে। তোমার কি কখনো লজ্জা শরম হবে না? আমি আবার কি করলাম? বাবা মার সামনে এগুলো কেউ করে? তাছাড়া নিজের শ্বশুর শাশুড়ির সামনে। লজ্জা কেন করবে? তাছাড়া তোমাকে এসব নিয়ে ভাবতে হবে না। আজকের দিনটা তুমি রেস্ট করবে, আর কালকেই আমাদের বিয়ে। ঠিক আছে, আমি তাহলে রুমে গেলাম। পরের দিন ওদের বিয়ে হয়। বিকালে ওরা নিজেদের মধ্যে কাজ করতে থাকে। এইদিকে আবির আর ভেবি বাসর ঘর সাজিয়ে রাখে ফুল দিয়ে। রাতে ওরা যখন ঢুকতে যাবে, আমাদের পাওনাটা দিয়ে তারপর ভিতরে যাও। হ্যাঁ, আমারও। আমার যতদূর মনে পড়ে আমি তোমাদের থেকে কোনো ডলার নিইনি, তাহলে আমার কাছে তো পাওনা থাকার কথা না। আকাশ, তুমি কি নিয়েছো? ওই, আমিও তো নিইনি। দুজনে যখনই নেইনি তখন ডলার পাওয়া থাকে কি করে? আমি এখন কার কথা বলছি?
এখন কার সাথেই বলছি? আমি তো তোমাদের কথা কিছুই বুঝতে পারছি না। আমি বুঝিয়ে বলতেছি, মানে হলো তোমাদের জন্য এত সুন্দর করে বাসর ঘর সাজালাম আমরা, তার জন্য তো লাগবে। ঠিক আছে, ওদের কিছু ডলার দিয়ে দাও। আবিরকে ওরা $1000 দেয়। আবির আর ভেবে ওটা নিয়ে ওর রুমে যায়, সাথে ডলার ভাগাভাগি করে নেয়। অন্যদিকে ইরার আকাশ রাতের বেলায় ওরা দুজনেই রুমে আছে। এদিকে ইরা ঘোমটা দিয়ে বসে আছে। আকাশ রুমে আসতেই পাদার সালাম করতে যাবে, তখনই আটকে দেয়। কি ব্যাপার, সালাম কেন করতে দিচ্ছ না? মাথা নিচু করে সালাম করা ঠিক না, তাছাড়া সালাম করতে হবে না। চলো আমরা গল্প করে সারা রাত কাটিয়ে দিই। কি বলো? তাহলে ঘুমাবো কখন আর রোম্যান্স করবোই বা কখন? ওইগুলোও তো বাকি দিনগুলোতেও করা যাবে। জি না, বাসর রাত প্রতিদিন আর আসে না, ওটাকে স্মরণীয় করে রাখতে হয়। তুমি তো চাইলে আমি প্রতিদিনই বাসর করতে রাজি, কিন্তু আজকের মতো ফিলিংস আর পাবো না। সমস্যা নেই, মাত্র 11টা বাজে। ইস, এখন আমার জন্য কি কি এনেছো আগে তা দাও। এরপর ইরাকে একটা হার পরিয়ে দেয় আর বুকে জড়িয়ে নেয়। তার সাথে না থাক এইগুলো বলা যাবে না। এবার বলো তো তোমার পরিচয় কি আর তুমি কি করো? এরপর আকাশ সবটা বলতে থাকে। সবটা শুনে ইরা তো এত খুশি হয় যা বলার বাইরে। সবটা শুনে আমার তো বিশ্বাসই হচ্ছে না। তোমাকে সারপ্রাইজ দিব বলে এতগুলো বছর ধরে কিছুই জানাইনি, কিন্তু গত 4 দিনের ঘটনা বললে তো তুমি কেঁদেই দিবে, সেই জন্য আর বলবো না। তুমি তো এমনিতেই আমাকে কাঁদিয়ে দিলে। কখন আমি কাঁদালাম তোমাকে? ভালো করে তাকিয়ে দেখো, তারপর বাকিটা তুমি নিজেই বুঝতে পারবে। আকাশ তাকাতেই বুঝতে পারে, সেজন্য আর কিছু বলছে না। তুমি থেমে গেলে কেন, বলো। তুমি কষ্ট হবে না আমার? এরপর জাহাজের সব ঘটনাই বলতে থাকে। সবটা শুনে ইরার তো এবার কান্না করার মতো অবস্থা হয়ে যায়। কি বলো, তোমার সাথে এরকমটা কেন করলো? সেটা তো জানি না, হয়তো পূর্বের কোনো প্রতিশোধ নেওয়ার জন্য এরকমটা করেছে। কিন্তু আমার তো অনেক ভয় করছে। ভয় পেও না, কিছুই হবে না আমার। চলো দুজন ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ি, আমি আর পারছি না নিতে। ঠিক আছে চলো। ওরা দুজনেই তো ফ্রেশ হতে চলে যায়। অন্যদিকে শ্রোতাগণ, আপনারা এখানে খারাপ কিছু ভেবে নেবেন না, কেননা ওদের বাসর রাত নিয়ে অনেক কথাই বলা হয়েছে। সেজন্য আপনারা পজিটিভভাবে নেওয়ার চেষ্টা করবেন, কেননা আমি পজিটিভভাবে বলেছি, তাই আপনারা সব কিছু পজিটিভভাবে নিতে চেষ্টা করবেন। পরের দিন সকালে আকাশ, ইরা আর বিবেকের সাথে আবিরকে নিয়ে শপিংয়ে আসে। তোরা এসেছিস, সেখানে আমাদের কোনো আনলি? সেটা তো আমারও কথা, আমাদের এইভাবে কেন নিয়ে আসা হলো? তোরা নিজেদের পছন্দ মতো কিছু কিনে নিবি। আমরা কেন কিনবো? দেখ, আমি সবই জানি, তুই যে আবিরকে ভালোবাসিস সেটা আমি খুব ভালো করেই জানি। তুই কি করে জানছিস? বলার কি দরকার, তোরা এই কয়েকদিনে যা করলি তাতে যে কেউই বুঝবে। তাছাড়া অল্পের জন্য তো আমরা বাসর ঘরে, তোরা বাসর করে নিতি। তুই কি করে জানলি এত কিছু, সেটাই তো আমি বুঝলাম না। সবটা জানতে হবে না। এদিকে ওরা শপিং করতেছে, ওদের শপিং করা প্রায় শেষ। তখন আকাশ কার সাথে ধাক্কা খায়, সেজন্য তাকিয়ে দেখার জন্য পিছনে তাকিয়ে দেখে রাশেদ দাঁড়িয়ে আছে। রাশেদকে দেখে ওরা তো চমকে যায়, কেননা এতগুলো বছর পর রাশেদকে ওরা দেখলো, সেজন্য। আরে ভাইয়া, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো, তোমরা কেমন আছো? তা আমার কথা কি জিজ্ঞেস করবে না? পিছন থেকে কথাটা বলে মোমো বের হয়। মোমোকে দেখে আকাশ তো অনেক খুশি হয়। মোমো তো কম না, সেজন্য ওখানে আকাশকে জড়িয়ে ধরে। আর এতে ইরা মুখটা তো দেখার মতো ছিল। কি রে, এত বছর পর কোথায় থেকে বের হলি? আর এ কি, বাকিরাও দেখি এখানে। তা কোথায় পেলে কলেজ লাইফের বন্ধুগুলোকে? আপু, তোমার সাথে পরিচয় করিয়ে দিই। ওদের সবাইকে তো আমি চিনি, নতুন করে আর পরিচয় করিয়ে দিবি কি করে? এর বাহিরে আরো একটা পরিচয় আছে। কি সেটা শুনি? এরা আমার বিবাহিতা স্ত্রী। সিরিয়াস? আমি তো বিশ্বাসই করতে পারছি না। রাশেদ, তোর কি বিশ্বাস হয়? আমার তো বিশ্বাসই হয় না, কিন্তু কিভাবে কি? আচ্ছা, আমরা কফি খেতে খেতে সব কাহিনী শুনবো। সেটা তো মন্দ হয় না। ওরা গেল কফি শপে, ওখানে বসে আড্ডা দিতে থাকে। তখন আকাশ ওর বাহিনীগুলো এক এক করে বলতে থাকে, কিভাবে কি হলো না হলো এগুলো নিয়ে আলোচনা করতে থাকে। সবই তো বুঝলাম, কিন্তু তুমি কি এটা জানো তুমি কতটা লাকি যে তুমি আকাশের মতো একটা ছেলেকে জীবনসঙ্গী হিসেবে পেলে? হ্যাঁ আপু, আমি সত্যি অনেক লাকি। কিন্তু আপু, আপনি কি এখনো সিঙ্গেল আছেন নাকি বিয়ে করেছেন?
আমি বিয়ে করেছি 1 বছর আগে। কি বলো আপু, তুমি বিয়েও করলে? কিন্তু আমি তো দাওয়াতও পাইনি। তুই তো তখন ট্রেনিং করছিলি, সেজন্য জানিস না। আচ্ছা আপু, দুলাভাই কোথায়? এই তো আমাদের পাশেই বসে আছে। কে সে? কে আবার? রাশেদ। ওরা তো সবাই অবাক হয়ে যায়, কেননা ওরা সবাই জানে মোমো আর রাশিদ ভালো বন্ধু, কিন্তু ওরা যে বিয়ে করবে তা ওরা বুঝতেই পারেনি। বিশ্বাস করেন, আমি তো বুঝলামই না কিভাবে কি হলো। এত কিছু জেনে আর কি করবি, এখন ওর সাথে পরিচয় হয়ে নে। নতুন করে আর কি পরিচয় হব বলেন আপু? সেই সবই তো পুরনো। কি আমি পুরানো? কারণ আমরা প্রায় 5 বছর ধরে একে অন্যকে চিনি, সেখানে নতুন করে আর কি বলবো? সেটাও তো ঠিক। আচ্ছা, তোমরা কোথায় উঠেছো? আকাশ, তোমার চাচার কি খবর? ওনার তো কোনো খোঁজই পাচ্ছি না। পারবে কি করে? উনি তো এখন বাসা থেকে বের হতেই পারছে না। মানে? মানে আমি আর মোমো মিলে তোমার চাচাকে মেরেছি। মানে ওনাকে কেন মারলেন? বারে, উনি তোমাকে মেরেছে, সেজন্য আমি আর মোমো মিলে ওনার বাসায় এসে সব ভেঙে ফেলি, তারপর ওনার পায়ে বাড়ি মেরে হসপিটালে দিয়ে আসি, কিন্তু এরপর আর কোনো যোগাযোগ হয়নি। আমি তো ভেবেছিলাম ওনাকে নিজ হাতে শাস্তি দিব, কিন্তু সেটা তো আর হলো না। এখনো অনেক সময় আছে সামনে। আচ্ছা, তোর নাম্বারটা দে। আকাশ নাম্বার দে, তবে এবার ইরা একটু রাগ করিনি, কেননা মোমো এখন বিবাহিত, সেজন্য ইরার ভয় কিছুটা গেল। আসলে কি বলুন তো, একটা মেয়ে তার স্বামীর পাশে নিজের আপন বোনকেও সহ্য করতে পারে না, সেখানে বাকিটা তো আপনারাই জানেন। তার সাথে আরো অনেক গল্প পরেও বুঝতে পারছেন, এটাই নিয়ম যে যাকে যত বেশি ভালোবাসে সে তখন ওই ব্যক্তিটাকে পাশে অন্য কাউকে সহ্য করতে পারে না। চলুন এবার গল্পে ফিরে যাই। আমরা তাহলে এখনই চলি, তোমরা নিজেদের খেয়াল রেখো। হ্যাঁ ঠিক আছে আপু, আপনারাও নিজেদের খেয়াল রাখবেন। রাখবো ভালো করে। এই বলে মোমোর মাথায় ঢোকা দেয়। আসলে বন্ধুদের মধ্যে এইগুলো স্বাভাবিক, কিন্তু ওদের দেখে কেউ বলবে না ওরা যে স্বামী স্ত্রী। এদিকে ওদের এই মুহূর্তগুলো অন্য কেউ তার ক্যামেরা রেকর্ড করে নেয়, কিন্তু কে সে তা আপনারা জানতে পারবেন কিছুদিন পরে। আকাশ, তুমি আবার ফিরবে কবে? এই তো 6 দিন পরেই। এত তাড়াতাড়ি তুমি চলে গেলে আর একা একা থাকবো কি করে? যদি তুমি রাজি থাকো আমার সাথে আসতে পারো। সত্যি বলছো? সত্যি বলছি, কিন্তু তুমি তো সমুদ্র অনেক ভয় পাও। সে তো পাই, কিন্তু তাও আমি যাব। ঠিক আছে, আমরা তাহলে একসাথে যাব। এদিকে ওরা বাকি 6টা দিন কিভাবে যে কাটালো তা ওরা নিজেরাও জানে না, তবে এই 6 দিন আকাশ ইরাকে এত বেশি জ্বালিয়েছে তা বলার বাহিরে। এইদিকে স্যার, একটা কথা বলার ছিল। কি কথা বলো? এরপর আকাশ সবটা বলে। সবটা শোনার পরে, কিন্তু আকাশ, তুমি তো পরিবার নিয়ে যেতে পারো না, এটা তো অন্যায় আর রুলসের বাহিরে। তার উপর তোমরা যাবে আর নৌসেনা নিয়ে, ওদের মধ্যে তুমি নিজের স্ত্রীকে রাখবে কি করে? আসলে আমি বলতে চেয়েছি সেটা তুমি আশা করে বুঝতে পারছো। জি স্যার, কিন্তু অন্য কোনো উপায়ও কি নেই? আছে। তুমি চাইলে আমাদের পার্সোনাল যেটা আছে ওটা নিয়ে বেরিয়ে যেতে পারো, তবে 2-3 দিনের ভিতরে ফিরে আসতে হবে। ঠিক আছে, তাই হবে। তবে এবার কিন্তু আগের বারের মতো কোনো ঝামেলা না হয়, কেননা পরিবার নিয়ে যাব। তাছাড়া এবার দূরে যাব না, ধারে কাছেই থাকবো। তার সাথে আপনি নজর রাখবেন, কোনো কারণে যদি 10 মিনিটের জন্য আমাদের মধ্যে কন্ট্যাক্ট বা সিগন্যাল না পান তাহলে হেলিকপ্টার পাঠিয়ে দিন। চিন্তা করো না, আমি সবটা সামলে নেব। ধন্যবাদ স্যার, তাই হবে। 2 দিন পরে ইরাকে নিয়ে বেরিয়ে পড়ে। ওই দিনটা ওরা অনেক মজা করে। পরের দিন হঠাৎ বুঝতে পারে ওদের উপরে কেউ তো ফলো করতেছে, কিন্তু তাও ওরা শিওর না। এখন তাহলে কি করব? একটা কাজ করা যায়, এই গ্যাজেটের সাহায্যে আমরা এখানে তৃতীয় কোনো ব্যক্তি আছে কিনা সেটা খুব ভালোভাবেই জানতে পারবো। ঠিক আছে, তাই হবে। ওরা ওই গ্যাজেট লাগিয়ে বসে থাকে আর অপেক্ষা করতে থাকে। কয়েক ঘন্টা পরে ওখানে ওরা দ্বিতীয় ব্যক্তির আগমন টের পায়। এই লোকটাকে আমাদের পেছনে কেন লেগে আছে? সেটা তো পরে জানতে পারবো, আগে আমি হেডকোয়ার্টারে কল দিয়ে সবটা জানিয়ে দিই। এদিকে সবটা তো জানে, অন্যদিকে একে একে ওখানে আরো লোকের আগমন হতে থাকে। এদিকে ইরাকে নিয়ে আকাশের যত ভয়, কেননা আকাশ চাইলে একাই ওদের মোকাবিলা করতে পারে, কিন্তু ইরার সাথে থাকলে তা সম্ভব হবে না।
কেননা ইরার সুরক্ষার জন্য কোনো কিছু সম্ভব হবে না। সেজন্য এখানে একটা সিক্রেট রুম আছে, তুমি ওই রুমে অপেক্ষা করো, আর ওই রুম থেকে তুমি সবটা দেখতে পারবে। সাথে এই লাইফ জ্যাকেট পরে নাও, তাহলে এটা তোমাকে পানিতে ভেসে থাকতে সাহায্য করবে। তো ভয় হচ্ছে তো আমার। ভয় পেও না, তুমি বিপদ দেখলে এই বাটনটা চাপ দিলে এই জানলাটা খুলে যাবে, এরপর তুমি বাইরে চলে আসতে পারবে। তুমি সাবধানে থেকো। ইরাকে ভিতরে রুমে রেখে বাইরে এসে ওদের সাথে মারামারি করতে থাকে, সাথে গুলি তো হতেই থাকে। একে একে ওদের কিছু লোক মারা যায়, কিন্তু আকাশের গুলি শেষ হয়ে যায়। ওইদিকে ওরা এখনো 5-6 জন এখনো বেঁচে আছে, কি করবে বুঝে উঠতে পারছে না। সেজন্য হেডকোয়ার্টার আবারও করলে। কত দূর হেলিকপ্টার? আমি এখন পর্যন্ত ঠিক আছি, তাছাড়া আমার কাছে বুলেটও শেষ। ওরা এখনো 5 জনের মতো বেঁচে আছে। ওরা যে কোন সময় আমাদের বোটে উঠে যাবে। 2 মিনিট না যেতে হেলিকপ্টার চলে আসে, সাথে আবিরও আসে। কেননা এরকম পরিস্থিতিতে আবির তো বসে থাকবে না, সেজন্য হেলিকপ্টার থেকে শত্রুদের উপর গুলি করতে থাকে। এতে ওদের 2-3 জন মতো মারাও যায়, কিন্তু ওদের মেন লিডার ওখান থেকে পালিয়ে যেতে থাকে। আবির ওর পিছনে যাবে, তখন ওকে থামিয়ে দেয় ইরা। ওর পেছনে যেতে হবে না, আমরা আগে বাসায় ফিরে যাই। এখানে আমি আর এক মুহূর্তও থাকবো না। ঠিক আছে, এখন হেলিকপ্টারে উঠে বসো। ওরা বসার পর চলে আসে বাসায়। অন্যদিকে ইরাকে তুলে নিয়ে আসতে না পারে অনেক আপসেট হয়ে আছে গল্পের ভিলেন, কেননা সে অনেক কিছু করে ইরাকে তুলে নিতে পারছে না। তোমার ওপর অ্যাটাকগুলো হচ্ছে নাকি আমার ওপর, কিছুই তো বুঝতে পারছি না। তুমি ভয় পাচ্ছ কেন? তোমার উপরে কেন হতে যাবে? তারপরেও তোমাকে নিয়ে তো আমার চিন্তা, তোমার কিছু হয়ে গেলে আমি থাকবো কি করে? ভয় পেও না, একদম কোনো কিছুই হবে না। তাছাড়া আমার তো ব্যাকআপ টিম কাজ করে, সেই জন্য তোমাকে এত ভাবতে হবে না। তোমার তো আজকেই ফিরে যেতে হচ্ছে। হ্যাঁ, যেতে হবে। আচ্ছা যাও তাহলে, সাবধানে। এখান থেকে বের হয় হেডকোয়ার্টারে আসে, ওখানে আকাশকে দেখে। আকাশ, তোমাদের কোনো অসুবিধা হয়নি তো? ওই হামলাটা না হলে তো সবই ঠিক ছিল। এখন তো তুমি বরাবর এখানেই থাকছো, সেজন্য চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। স্যার, একটা কথা বলার ছিল। কি কথা বলো? স্যার, এবারের হামলাটা হয়েছে আমাদের 2 জনের উপরেই। কি বলছো কি? জি স্যার, আমি ঠিক বলছি। এরপর সবটা বলতে থাকে। সবটা শোনার পরে তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার বাসায় সিকিউরিটির ব্যবস্থা করে দিচ্ছি। তার সাথে তোমার বাসা থেকে তো মাত্র 5 মিনিট দূরে পুলিশ স্টেশন। কোনো হামলা হলেই ওরা পুলিশ স্টেশনে খবর তো পাঠাবে, সাথে ওরা মোকাবেলা করবে। ধন্যবাদ স্যার, অনেক বড় একটা উপকার করলেন। আমার মাথা থেকে পুরো টেনশনই কমিয়ে দিলেন। কি যে বলো না আকাশ, তোমাদের খেয়াল রাখাই তো আমাদের দায়িত্ব। তুমি তাহলে কাজে মন দাও। ধন্যবাদ স্যার। এর পরের কাজটা কি হবে? তুমি সবেমাত্র বিয়ে করেছো, সেজন্য তোমাকে আমি এখন মিশনে পাঠাবো না। তাছাড়া তোমাকে এখন থেকে মিশনে যেতে হবে না তেমন একটা। কেন স্যার, কোনো সমস্যা হয়েছে কি? বললাম না, তোমার জন্য সারপ্রাইজ আছে, সেটা তুমি পেয়ে গেলে তোমাকে কিছুই করতে হবে না। সেজন্য তোমাকে এখন আর সমুদ্রে যেতে হবে না, তুমি এখন থেকে মোটামুটি এইগুলি সামলাও। ঠিক আছে স্যার, আপনি যেমনটা বলবেন। এদিকে মোটামুটি সব ভালো চলতে থাকে। তখনই মোমো আকাশকে কল দেয়। আকাশ, আকাশ, কোথায় তুমি? কি ব্যাপার আপু, কিছু কি হয়েছে? এইভাবে হাঁপাচ্ছেন কেন? কে বা কারা জানি রাশেদকে তুলে নিয়ে গেছে, এখন আমি কি করব বুঝে উঠতে পারছি না। কোন দিকে নিয়ে গেছে? মোমো ঠিকানা বলে, কিন্তু ওই ঠিকানার শেষ প্রান্তে তো সমুদ্র। ওই প্রান্তে তো সমুদ্র, কিন্তু ওরা ওখানে কেন নিয়ে যাবে সেটাই তো বুঝতে পারছি না। কোনো চিন্তা করবেন না, আমি এখনই সবটা দেখতেছি। ছাই করো একটু তাড়াতাড়ি, কেননা না জানি ওরা রাশেদের সাথে কি করে বসে। আপু কাঁদবেন না, আমি কোস্ট গার্ডদের জানাচ্ছি, আর আমি নিজে ওখানে যাচ্ছি। আপনি কোনো চিন্তা করবেন না, আমি যেভাবেই হোক ভাইয়াকে অক্ষত অবস্থায় ফিরিয়ে আনবই। এদিকে আবিরকে জানায় বিষয়টা। ততক্ষণে আকাশ নিজেও বেরিয়ে পড়ে। এদিকে ইরা কল দেয় আর রাত হয়ে যাওয়াতে, তখন ওকে সবটা বলতে থাকে। যাই করো না কেন, সাবধানে করো। চিন্তা করো না, আমি সবটা সামলে নিব, তুমি ঘুমিয়ে পড়ো। আমি এই দিকটা সামলে নিয়ে তারপর আসতেছি। আচ্ছা, নিজের খেয়াল রেখো। এদিকে আকাশ তো সবটা নিয়ে
চলে আসে সমুদ্রের ধারে। ওখানে কিছু নৌসেনা দাঁড়িয়ে আছে। তোমাদের যে বলেছি খেয়াল রেখেছো তো? স্যার, এখানে তো কেউই আসেনি। তাছাড়া এখানে তো চেকিং করা ছাড়া কেউ চাইলেও আসতে পারবে না। অন্য কোনো পথ কি নেই? পথ তো আছে, কিন্তু ওই পথে তো কেউ রাতের বেলা তো দূরের কথা, দিনের বেলাও যেতে ভয় পায়। ওই পথটা এখান থেকে কতটুকু দূরে? বেশি না স্যার, মাত্র 20 মিনিট লাগবে যেতে। তাহলে এইভাবে বসে না থেকে যা যা লাগবে সবটা নিয়ে চলো আমার সাথে। ওরা একটা বোট নিয়ে চলে আসে ওই জায়গায়। তখন ওরা কিছু লোককে দেখে গাড়ি নিয়ে চলে যাচ্ছে। ওরা তো চলে যাচ্ছে। ওদের কাজ শেষ, সেই জন্য ওরা চলে যাচ্ছে। একটা কাজ করো, রাডার অন করে দেখো আমাদের আশেপাশে আর কোনো বোটের দেখা মেলে কিনা। জি স্যার, দেখছি এক্ষুনি। ওরা চালাতে থাকে, সবটা দেখতে থাকে। তখন ওরা দেখতে পায় ওদের থেকে দূরে একটা বোট রাডারের ভিতরে পড়েছে। যত তাড়াতাড়ি পারো ওই বোট ফলো করো। আর বাড়তি জ্যাকেট নিয়েছো তো? জি স্যার, সবাই নেওয়া হয়েছে। ওরা নিজেরাও প্রায় বোটের কাছে চলে এসেছে, যা ওই বোটে থাকা কিছু লোক বুঝতে পারে। স্যার, ওরা তো আমাদের দিকেই আসছে। আরে ওরা হয়তো গার্ড, রাতে পাহারার জন্য এসেছে। ওরা অনেক দ্রুতভাবে এগিয়ে আসতেছে, মনে হচ্ছে ওরা আমাদের ব্যাপারটা জেনে গেছে। তোরা তাকিয়ে না থেকে তাড়াতাড়ি করে চালা। ওরা যদি ধরতে পারে এই পানিতেই ওরা ছেড়ে দিবে, পরে তো আমাদের ডুবেই মরতে হবে। এইদিকে ওরা যত দ্রুতভাবে পারে চালাতে থাকে, তা আবার নৌসেনারা বুঝে যায়। স্যার, ওরা তো দেখছি অনেক জোরে চালাচ্ছে। কারণ ওরা তো বুঝে গেছে আমরা ওদের ফলো করতেছি। একটা কাজ করো, মাইক দিয়ে সাউন্ড করে ওদের থামতে বলো। মাইক দিয়ে ওদের থামতে বলে, কিন্তু তাতেও কোনো কাজ হয় না, কেননা ওরা থামছেই না। স্যার, আমরা গুলি করা শুরু করে দিব কি? তেমনটা করা যাবে না। ওখানে একজন লোক আছে, ওই লোকটা আমার জীবিত চাই। যদি গুলি চালাও তাহলে ওই লোকটারও লেগে যেতে পারে। তাহলে কি আমরা চুপ করে থাকবো? না, তোমরা নিশানা করো, এক এক করে সবাইকে মারার চেষ্টা করো। তাই হবে স্যার। এরপর ওরা এক এক করে নেশা করে, কিন্তু পানির ঢেউর জন্য কোনো কিছু হয়ে ওঠে না। এইদিকে একটু পরে, স্যার, ওরা তো গুলি করে আমাদের 3 জনকে মেরে ফেললো। আচ্ছা, যাকে অপহরণ করে নিয়ে যাওয়ার ছিল তার জন্য আসেনি তো? এটাও হতে পারে। এখন কি করব বলেন? তাড়াতাড়ি করে ওই লোকটাকে পানিতে ফেলে দাও। স্যার, তাহলে তো ওরা পুরো বোটকেই উড়িয়ে দিবে। ওদের মাত্র একটা বোট, যদি আমরা ওকে ছেড়ে দেই তাহলে ওকে বাঁচাতে ওরা বোট থামাবে, আর ততক্ষণে আমরা অনেক দূরে চলে যেতে পারবো। বুদ্ধিটা তো সেই। এরপর ওরা তাই করলো, ঠিক তেমনই চলো। রাশিদকে বাঁচাতে আকাশ বোট থামিয়ে দিল আর রাশিদকে তুলে নিল। রাশিদ, তুমি ঠিক আছো তো? আমি তো ঠিক আছি, তবে একটু পানি খেয়ে নিয়েছিলাম আর কি। স্যার, ওরা তো চলে গেল। ওরা মূল লক্ষ্য না, মূল লক্ষ্য হলো রাশিদকে বাঁচানো। তবে এবার ওদের ধরতেও পারবো না, কারণ ওরা অনেক দূরে চলে গেছে। ওদের এখন আর ধরা যাবে না। সেই জন্য ফিরে চলো। আর ওই বোট কোন জায়গায় এসে থামে এর ডিটেলস আমার লাগবে। চিন্তা করবেন না স্যার, হয়ে যাবে সবকিছু। রাশিদকে নিয়ে আসতে থাকে। তখন রাশিদ ওদের সবটা বলতে থাকে। সবটা শুনে আরো বেশি শিওর হয় না। এইদিকে, বস বস, আমরা ওই ছেলেটাকে নিয়ে আসতে পারিনি, পথে আনছিলাম, কিন্তু একটা হারামজাদা এসে নিয়ে চলে যায়। আমরা অনেক চেষ্টা করে পালিয়ে এসেছি। এদিকে ওদের বস তো অনেক কিছুই বলছে না, চুপচাপ দাঁড়িয়ে আছে আর ওদের কথা শুনতেছে। বসের চুপচাপ দেখে ওরা কিছুটা ভয় থাকে, সেজন্য ওখান থেকে চলে যায়। অন্যদিকে আকাশ রাশেদকে নিয়ে চলে আসে বাড়িতে। মমতা রাশেদকে দেখে জড়িয়ে ধরে কান্না করে দেয়। তুমি কি ঠিক আছো? তোমার কিছু হয়নি তো? তোমার শরীর একদম ভেজা কেন? একসাথে এতগুলো প্রশ্ন করলে উত্তর দিব কি করে? মাত্র 3 প্রশ্ন, তুমি এতগুলো দেখলে কোথায়? রাশেদ এরপর সবটা বলতে থাকে। সবটা শুনে মোমোর তো আর বেশি কান্না পায়। উফ, বাচ্চা মেয়েদের মতো কান্না করতেছো কেন বলো তো? সে তুমি বুঝবে না। তোমরা গিয়ে শুয়ে পড়ো, আমিও এখন বের হব। কোথায় যাবে তাও এত রাতের বেলায়? এই আর কি, এমন রাত হলো। তাছাড়া আমি তো একা আসিনি, সাথে নৌসেনারা আছে। সত্যি আকাশ, তোমাকে কি বলে যে ধন্যবাদ দিব তা আমি বলে বোঝাতে পারবো না।
আচ্ছা আপু, এটা কোনো কথা? তুমি নিজেই তো আমাকে কত বিপদ থেকে বাঁচাতে, সেটা কি ভুলে গিয়েছি নাকি আমি? সত্যি আকাশ, তোমার মন অনেক বড়। নয়তো তোমার জায়গায় অন্য কেউ হলে হয়তো এত রাতে বেরিয়ে পড়তো না। এইভাবে লজ্জা দিবেন না। আমি তাহলে আসি এবার। কিছুদিন আসতে ওদের গাড়ির চাকা নষ্ট হয়ে যায়, কিন্তু ওদের কাছে ভারতীয় চাকা আছে, কিন্তু চাকা খোলার যন্ত্র নেই। স্যার, কি হচ্ছে এইসব? জায়গায় জায়গায় শুধু বিপদ, বিপদ আর বিপদ। আমি নিজেও বুঝতে পারছি না কি করব, কি হচ্ছে এসব। আমাদের ফলো করবে কে এখানে? কেউ তো একজন আছে যে আমাদের সব খবর ওই লোকটাকে দিচ্ছে। কাকে স্যার? যে আমাদের সাথে ট্রেনিং করে আমাদের বিপদে ডেকে এনেছিল? ঠিক ধরেছ। এদিকে রফিক আর রকি ওখানে আশেপাশে ছিল। ওরা আবার আক্রমণ করে বসে, কিন্তু এবার আকাশদের কাছে কোনো হাতিয়ার ছিল না ভালো, শুধু কয়েকটা হ্যান্ডগান ছাড়া। সেগুলো দিয়ে ওদের উপর আক্রমণ করতে থাকে, যার কারণে আকাশের বুকে এসে গুলি লাগে। আর আবির আর ওদের কিছু সেনা পাল্টা আক্রমণ করতে ওরা নিজেরাই গাড়ি রেখে পালিয়ে যায়। আকাশ, তোমার কিছুই হবে না, আমি তোমাকে হসপিটালে নিয়ে যাচ্ছি। বাকি সেনা মিলে আকাশকে ওদের গাড়িতে নিয়ে তুলে দেয়। এরপর এই গাড়িতে করে ওরা হসপিটালে চলে আসে। এদিকে এটাকে কোনো কিছু এখনো জানায়নি, শুধু বলছে আকাশ হেডকোয়ার্টারে ফিরতে কিছুদিন লেট হবে, 3 দিন পরে। আবির, এটা ঠিক আছে তো? ভাবি তো ঠিক আছে, কিন্তু তুই ইরার চিন্তা কেন করছিস? কারণ ওর মেইন টার্গেট আমি না, মেইন টার্গেট হলো এরা। কি বলছিস এগুলো তুই? আমি ঠিক বলতেছি। ও চায় আমাকে মেরে এরাকে বিয়ে করতে। কিন্তু ভাবি তো অন্য কাউকে বিয়ে করবে, ওকে না? জানি, কিন্তু ওই লোকটা তো এরাকে ছেড়ে দিবে না। কোনো না কোনো ভাবে এরাকে তো নিজের করে নিবে, জোর করে হলেও। তাহলে এখন উপায় কি? আগে হেডকোয়ার্টার চলো, ওখানে স্যার আজকে অবসরে যাবে, তারপর আমরা বাকিটা বুঝে নিব। ঠিক আছে, চল। ওরা ওখানে এসে এদিকে ওদের স্যার ততক্ষণে সবটা কাজ শেষ করে নেয় আকাশকে দেখার পরে। আপনারা জানতে চেয়েছেন আমার জায়গায় কে বসবে, তাই এখন আপনারা জানতে পারবেন। স্যার, উনি কে? নাম কি ওনার? ওর নাম আকাশ। আজকে থেকে ও হবে নৌসেনার প্রধান। কথাটা শুনে আকাশ নিজের কানকেও যে বিশ্বাস করতে পারছে না। এদিকে বাকিরা তো অনেক খুশি হয়ে যায়, কি করবে না করবে। আকাশকে মঞ্চে রেখে এনে অনেক মেডেল পরিয়ে দেয় আর একটা কাগজে সাইন করে দিতে বলে। আকাশও তাই বলে। একদিন পর ওই খবরটা একজন শুনে যায়। স্যার, এবার তো ওই ছেলেটা নৌ প্রধান হয়ে গেল, এখন তো ওকে আমরা কিছুই করতে পারবো না। কথাটা শুনে ওরা মোটামুটি চিন্তিত হয়ে পড়ে, কেননা আগের তুলনায় এবার আকাশের পাশে অনেক সিকিউরিটি থাকবে। এই দিকে দিন যেতে থাকে। আকাশ এখনো ইরাকে কোনো কিছুই জানায়নি, কারণ এতে ইরা অনেক খুশি হবে, কিন্তু আকাশ চায় ওকে আরো পরে জানাবে। যেদিন ওই লোকটাকে খুঁজে বের করতে পারবে সেদিকে কাজ করতে থাকে। 1 মাস যেতেই। ও শুনছো? কাকে বলছেন? আমাকে নাকি? তুমি ছাড়া কি আছে বলো আমার? তোমাকে বলবো না তো কাকে বলবো? সেটাও তো ঠিক। তা বলো, কি বলতে চাও? তোমার জন্য সারপ্রাইজ আছে। যেমন? এরা একটা কিছু আকাশের হাতের উপরে দেয়। ওটা দেখে আকাশের তো খুশিতে চোখে পানি চলে আসে, আর ইরাকে কোলে নিয়ে কপালে চুমু দিতে থাকে, কিন্তু চোখে পানি দেখে। কি ব্যাপার, তুমি কি খুশি হওনি? এর চেয়ে খুশির খবর আর কি হতে পারে? আর আমিও তোমাকে একটা খুশির খবর দিব। সত্যি? কি খুশির খবর শুনি? আকাশ ইরাকে একটা নেকলেস আর একটা আইডি কার্ড দেয়। ওইগুলো দেখে তো ইরা এবার আরো বেশি খুশি হয়। তুমি আমাকে এতদিন ধরে বলনি কেন? ভেবেছিলাম তুমি আমাকে যেদিন এই খুশির খবরটা দিবে আমি সেদিন তোমাকে জানাবো। তুমি আমাকে এখন জানালে, আমিও তোমাকে জানালাম। তুমি তো অনেক লেট করে জানালে। তুমিও তো। আমারটাই তো সময় লাগে, তোমারটাও তো থাক। জানি। এভাবে 3 মাস কেটে যায়। আকাশ তো এখন ইরার উপরে আরো বেশি যত্ন নিতে থাকে। একদিন আকাশকে না বলে ইরা চলে যায় হসপিটালে। ঠিক তখনই বাদল সমস্যা, কিবা কারে ইরাকে ওখান থেকে তুলে নিয়ে যায়। আর সে খবরটা আকাশের কানে আসতেই পুলিশ থেকে শুরু করে সবাইকে কাজে লাগিয়ে দেয়। আকাশ ভালো করে জানে এরকম কিছুই হবে, সেজন্য ইরার হাতের আংটি আর গলার লকেটের মধ্যে ট্রেকার লাগিয়ে দেয়, যেন কোনো বিপদ হলে জানতে পারে আর খুঁজে বের করতে পারে। এইদিকে তুমি আমাকে কিডন্যাপ করেছিস? কেন, অবাক হয়েছিস নাকি? অবাক তো হবারই কথা।
অনেক প্ল্যান করেছি, কিন্তু আজকে এসে পূরণ হলো। তার মানে তাহলে এতগুলো ঘটনা তুই ঘটালি? হুম। কেন করলি এসব? সবটাই তো তোকে পাওয়ার জন্য করেছি। আমাকে পাওয়ার জন্য মানে? তোকে পাওয়ার জন্য। তুই কবে থেকে আমাকে ভালোবাসা শুরু করলি? যেদিন থেকে তুই আমার বন্ধু ছিলে সেদিন। দেখা দি, ভালো হবে না, তুই কিন্তু ভুল করছিস। এখানে ভুলের কি আছে? সেখানে তোকে আমি বিয়ে করবই। ছি আদি ছি, তুই এত নিচে নেমে গেছিস? নিচে তো আমি অনেক আগেই নেমেছি। যেদিন থেকে জানলাম তুই আকাশকে ভালোবাসিস, সেদিন থেকে আকাশকে মেরে ফেলার জন্য আমি অনেক কিছু ট্রাই করি, কিন্তু কোনো না কোনোভাবে ও বেঁচে যায়। তারপরও আমি থেমে থাকিনি, অনেকভাবে ওকে আমি মারার চেষ্টা করি, কিন্তু তাও কোনো ক্ষতি আমি করতে পারিনি। আর এই সব কিছু করেছি আমি শুধু তোর জন্য। তোর জন্য আমি এত কিছু করেছি, তাও তোকে আমি আটকাতে পারিনি। কি? তার মানে ওই অ্যাটাকগুলো তোর ছিল? আমার ছিল, তবে এবার থেকে তোকে পেয়ে গেছি, এখন আর কোনো চিন্তা নেই আমার। তুই কি ভেবেছিস আকাশ তোকে খুঁজে পাবে না? কিভাবে খুঁজবে? না তোর কাছে কোনো ফোন আছে, আর না এই জায়গার ঠিকানা ও জানে, তাহলে কোনোভাবে ট্র্যাক করে আসতে পারবে না ও। এইদিকে ওরা তো ঝগড়া করতে থাকে, এইদিকে ওই ঠিকানা আকাশ চলে আসে, ওই বাড়িটা চারদিকে দিয়ে ঘিরে রাখে, কেউ যেন বেঁচে ফিরতে না পারে। এইদিকে আকাশ আবিরকে নিয়ে ভিতরে চলে আসে। ভিতরে এসে তো অবাকই হয়, কেননা ইরা যতটা অবাক হয়েছে তার চেয়ে বেশি অবাক হয়েছে আদি। কি তুই এখানে কেন? আমার বউকে তুই তুলে নিয়ে এসেছিস আর বলছিস আমি কেন এখানে? তুই এখানকার ঠিকানা জানলে কি করে? ওই সবটা কি তোকে বলতে যাবো নাকি? ওই রফিক আর রকি, তোরা কেউ বলে দিসনি তো? কি বলছেন স্যার? আমরা কেন বলবো? আমি তো জানি না। তাছাড়া আমরা জেনে শুনে কেন নিজেদের বিপদ ডেকে আনবো? তাহলে তুই জানলি কি করে? সেসব কথা বাদ দে, তুই এখন এটা বল, তুই কি এখানে একাই আছিস নাকি আরো লোকজন আছে? দেখ, এখানে সময় নষ্ট করতে পারবো না, এরা এমনিতেই অসুস্থ, তাই এখন তাড়াতাড়ি এই দিকটা সামলাতে হবে। আচ্ছা, আমাদের মধ্যে মারামারি হবে, যে জিতবে সেই রাখি পাবে। আকাশ, তুমি ওর সাথে মারামারি করতে চাও না? কেন রে, তোর হাজবেন্ড কি মারামারি করতে পারে না? তুই ভালো করে জানিস আমি কি কি করতে পারি বা না পারি, সেজন্য তো মারামারি হয়ে যাক। এইদিকে ওরা মারামারি করতে থাকে, দুজনই সমানভাবে মার খেতে থাকে, কিন্তু কিছুক্ষণ পরেই আকাশ আদিকে অনেক বেশি মারতে থাকে। এতে আদি কিছুক্ষণ পর আর পেরে ওঠে না। তোকে ছেড়ে দেওয়াটা হবে সবচেয়ে বেশি বোকামি, সেটা তো আমি করবো না, সেই জন্য তোকে তো মরতেই হবে। এই বলে ওখান থাকা বাকিদেরও একসাথে মেরে ফেলে। ওখান থেকে ইরাকে নিয়ে চলে আসে বাসায়। এদিকে ইরা তো এখনো ভয় পেয়েছে, কেননা কখনো এত কাছ থেকে মানুষদেরকে মারতে দেখেনি, তাও কুলি খেতে দেখা। এদিকে অনেকটা সাহস দেয় ইরাকে। এইভাবে আরো 5 মাস যাওয়ার পরে 10 মাস পূর্ণ হয়ে গেল। ইরাকে নিয়ে হসপিটালে যাওয়া হলো। ওখানে ইরার ফুটফুটে একটা বেবি হয়, আর ওখানে আবিরও। বাহ আকাশ, দেখতে তো একদম তোর মতো হয়েছে। ছেলে যখন আমার, তখন আমার মতোই তো দেখতে হবে। সেটাও ঠিক। তার ছেলে কি তোমার একার নাকি? দুজনেরই, কিন্তু ছেলে হবে আমার মতো। তোমার মতো কি শুনি? এই যে আমারই মতো নৌপ্রধান হবে। সমাপ্ত। গল্পটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন এবং ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ। আবার চলে আসবো খুব শীঘ্রই নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। বাই, টাটা।